আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সাউন্ড শোনা যাচ্ছে? এভরিথিং ওকে? একটু কমেন্টে জানান প্লিজ। হ্যাঁ, দয়া করে একটু কমেন্টে জানান যে সব কিছু ওকে কিনা। ওয়ালাইকুম আসসালাম। জি, এই তো বাংলা শেষের দিকে চলে আসছে। হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের অনেকটা লিখিত অংশে শেষ ক্লাস, অনেকটাই শেষ ক্লাস। ওকে। হুম। আচ্ছা, তা লিখিত অংশের যে ক্লাসটা, এটা তো আসলে লিখে লিখে বোঝানোর বিষয় না। মানে ইংরেজির মতো এত গ্রামাটিক্যাল পার্ট নিয়ে এত ঝামেলা নেই এটাতে। এটা হচ্ছে মানে কিছু সিস্টেম যে আমাকে আসলে কিভাবে এক্সামে লিখতে হবে, এটাই হচ্ছে লিখিত অংশের কাজ। হ্যাঁ, জি, সবাই দ্রুত যুক্ত হন। প্রথমে আপনাদের পক্ষ থেকে কোনো কোশ্চেন থাকলে সেটা বলতে পারেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের পক্ষ থেকে কোনো কোশ্চেন থাকলে সেটা বলতে পারেন। ভাইয়া, যারা ক্লাস মিস দিছেন, বলেন আপনারা কি করা উচিত? ক্লাস যেহেতু মিস যারা দিচ্ছেন তাদেরকে, যেহেতু আমাদের রেকর্ড আছে ক্লাসগুলো, ক্লাসগুলো করতে হবে তো। ক্লাস না করা ছাড়া তো কোনো উপায় নাই, ঠিক না? আমরা অনেক সময় দেখি হচ্ছে আপনাদেরকে যে এই কমেন্টগুলো করেন, ভাইয়া আমি ইবিআই এতগুলো ক্লাস করিনি, এতগুলো ক্লাস মিস হয়েছে, আমি এখন কি করতে পারি? দেখেন, এটা তো খুব স্বাভাবিক বিষয়। যেখানে একজন স্টুডেন্ট প্রতিদিন 2টা করে ক্লাস দেখতেছে, সেখানে আপনি 3টা ক্লাস দেখেন। কারণ আপনার কাছে সব কিছু লাইভ আছে, রেকর্ড আছে। আমি স্পিড বাড়ায় একটু দেখে নিব, শেষ। এটা তো আর কোনো সলিউশন নেই। মানে এই ছাড়া তো কোনো উপায় নেই। এখন আপনারা যদি বলেন যে ভাইয়া এমন একটা সাজেশন দেন যে এগুলো পড়লেই কমন। এই যে বাংলার ক্ষেত্রে জিনিসটা অনেকেই বলে যে ভাই একটা সাজেশন দেন, বাংলা প্রথম পত্রে বা দ্বিতীয় পত্রে, বিশেষ করে প্রথম পত্রে এইটা পড়লেই কমন। আচ্ছা ভাই দেখেন, যদি আপনারা কোনো কিছু যদি নাও পড়েন, সৃজনশীল কি লিখতে পারবেন না? গল্পের মূল ভাব জানলেই তো কি হয়, সৃজনশীল জানা যায়, সৃজনশীল পারা যায়। কিন্তু প্রত্যেকটা গল্প থেকে, কবিতা থেকে এমসিকিউ আসবে। এখন বলেন তো এইটার সাজেশন কি? আমাকে তো এমসিকিউ পারতে হলেও আমাকে সবগুলো পড়তে হবে, ঠিক না? তো সবগুলো পড়া হলে তো আমার কোনো সাজেশন কাজেই লাগতেছে না। এই যে আমরা অনেক সময় সাজেশনের কথা যে বলি, এটা হচ্ছে সৃজনশীল লেখার সাজেশন। এমসিকিউর কিন্তু কোনো সাজেশন নেই। কথাটা কি বুঝতে পারছেন? ওকে, আমরা তো রিটেন পার্ট নিয়ে এখন কোনো কোশ্চেন করে না, আমরা পড়াইনি। তারপর আপনাদের যত কোশ্চেন আছে সবগুলা দেখবো। রিটেন পার্ট তো এখনো পড়াইনি, আজকে পড়াবো আমরা। আচ্ছা, মাদ্রাসা বোর্ডের কারবালা প্রান্তর আর ইয়া আছে, এইটা আপনারা ইউটিউবে ক্লাস আছে বা এগুলো দেখে নিতে পারেন। সেটা সেটা অন্য বিষয় আর কি, আমি এটা নিয়ে কোনো কোশ্চেন দিতে পারবো না এটা। রেডি স্যার, শুরু করি আমরা। হ্যাঁ, ফার্স্টেই আসেন আমাদের। হ্যাঁ, রেডি। বাংলা দ্বিতীয় পত্র সাজেশন ও লিখিত অংশের বিবরণ, আমাদের কি কি পড়তে হবে, কি কি করতে হবে, এই বিষয়টা একেবারে কমেন্ট বাদ দিয়ে এবার আমরা হচ্ছে ক্লাসে ফোকাস করি। ফার্স্টেই দেখেন আমাদের দ্বিতীয় পত্রের মান বন্টন। আমাদের দ্বিতীয় পত্রের মান বন্টনটা মানে 100 নম্বরের মধ্যে কি কি আছে দেখেন। দেখেন, এই সাইডগুলো হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট, এই অংশগুলো হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট। এই গ্রামাটিক্যাল পার্টে হচ্ছে আমাদের 30 নম্বর আছে। গ্রামাটিক্যাল পার্টে হচ্ছে আমাদের কত, 30 নম্বর। আচ্ছা, 30। ওকে, দেখেন কি কি উচ্চারণের নিয়ম থাকবে, অথবা অথবা দিয়ে নির্ণয় থাকবে, ঠিক আছে? উচ্চারণের নিয়ম অথবা নির্ণয় 5 নাম্বার। বানানের নিয়ম থাকবে, কি কি বানানের নিয়ম একটু ভালো করে দেখেন। তৎসম বানানের নিয়ম, তৎসম শব্দ বানানের নিয়ম, অতৎসম শব্দ বানানের নিয়ম, প্রমিত বাংলা বানানের নিয়ম, নত্য সত্য বিধান অথবা নির্ণয়, মানে যেটাকে আমরা বলতেছি হচ্ছে শুদ্ধিকরণ। এখানে 5 নাম্বার থাকে আমাদের। ব্যাকরণিক শব্দ শ্রেণীর সংজ্ঞা, সংজ্ঞাগুলো কি আপনারা দেখবেন। সেটা হচ্ছে ধরেন বিশেষ্য কাকে বলে, বিশেষণ কাকে বলে, যোজক কাকে বলে, আবেগ শব্দ কাকে বলে, যেগুলো আমরা পড়াইছি। এইটা থেকে আসবে 5। অথবা একটা অনুচ্ছেদ থাকবে, ওই অনুচ্ছেদ থেকে আপনাদেরকে বলবে নিচের অনুচ্ছেদ থেকে নাউনগুলো বের করো বা অ্যাডজেক্টিভগুলো বের করো,
বা অনুসর্গগুলো বের করো, এগুলো থেকে আসবে 5। এই 4টা মিলে 5। এই 4টা উপসর্গ, সমাস, শব্দ গঠন, প্রকৃতি প্রত্যয়। এই যে শব্দ গঠন, প্রকৃতি প্রত্যয়, এইটা ফুল সিলেবাসে, এটা আগের সিলেবাসে ছিল না। এই 4টা অংশ থেকে যে কোনো 2টা আসতে পারে। 4টা অংশ থেকে যে কোনো 2টা। উপসর্গের ক্ষেত্রে জাতীয় কোশ্চেনটা হচ্ছে আমাদের যে উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে। অথবা আমাদের সমাস থাকতে পারে, অথবা এমনও থাকতে পারে উপসর্গ অথবা প্রত্যয়, বা প্রকৃতি প্রত্যয় অথবা শব্দ গঠন, এইভাবে আমার থাকতে পারে। কথাটা বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে বাক্যের সংজ্ঞা। বাক্যের সংজ্ঞা মানে কি? সরল বাক্য কাকে বলে, জটিল বাক্য কাকে বলে, যৌগিক বাক্য কাকে বলে, এইটা। অথবা ওই যে অস্তিবাচক বাক্য, নেতিবাচক, প্রশ্নবোধক আছে না এই ধরনের বাক্যগুলো, এই বাক্যের সংজ্ঞা থেকে 5। অথবা বাক্য রূপান্তর, যেটা আমরা গত ক্লাসে পড়ছি, সরল থেকে যৌগিক, যৌগিক থেকে জটিল, জটিল থেকে সরল, এই টাইপের হচ্ছে 5 নাম্বার। বাক্য শুদ্ধকরণ বা অনুচ্ছেদ শুদ্ধিকরণ, বা এটার আরেকটা নাম হচ্ছে বাক্যের অপপ্রয়োগ। বাক্যের অপপ্রয়োগ আরেকটা নাম, হ্যাঁ, এই। অথবা কি অনুচ্ছেদ শুদ্ধিকরণ, এর থেকে আসবে 5। তার মানে এই গ্রামাটিক্যাল পার্ট থেকে আমার 30, আর আমাকে এই 30-এ 30ই পাইতে হবে। আমি যদি নির্ণয়মূলক কোশ্চেনগুলো অ্যান্সার করি, তাহলে আমাকে 30-এ 30ই পাইতে হবে। 30-এ 30 পাওয়া যায়। তারপর হচ্ছে পারিভাষিক শব্দ বা অনুবাদ, এখান থেকে আসবে 10। ঠিক আছে, তাহলে কত? তাহলে মানে এই 40-এর মধ্যে আমি আউট অফ 40 ইজিলি পাবো। এই যে ব্যাকরণিক পার্ট আর কি বললাম, পরিভাষা, এখান থেকে আমরা 40-এ 40 ইজিলি পাবো। কথাটা বুঝতে পারছেন? নির্ণয়। তারপর দেখেন আমার কি কি আসে। দিনলিপি বা অভিজ্ঞতা, প্রতিবেদন বা ভাষণ, স্পেশালি এই 2টা আসে, দিনলিপি আর প্রতিবেদন। দিনলিপি আর প্রতিবেদন, অভিজ্ঞতা আর ভাষণ এখন আসে না, অভিজ্ঞতা আসে। এখানে 10। সংলাপ বা ছোট গল্প, এখান থেকে 10। সারাংশ, সারমর্ম অথবা কি ভাব সম্প্রসারণ, সারাংশ, সারমর্ম অথবা ভাব সম্প্রসারণ, এটা সারাংশ আসতে পারে বা সারমর্ম আসতে পারে বা ভাব সম্প্রসারণ, 10। বৈদ্যুতিন চিঠি মানে হচ্ছে ইমেল। ইমেল করছেন কখনো কাউকে? ইমেল, এই যে আমরা মেইল করি না, এটা গেলে বৈদ্যুতিন চিঠি, বিদ্যুতায়ন শুনছেন না, ইমেল অথবা আবেদনপত্র, এখানে 10। আর 5টা রচনার মধ্যে যে কোনো একটা রচনা লিখতে হবে। 5টা রচনার মধ্যে যে কোনো একটা রচনা উপরে লিখতে হবে। এই হচ্ছে এখানে 60 মার্কস। এটা এখানে 60 আর আগের হচ্ছে 40। বুঝতে পারছেন কথাটা? কথাটা বুঝতে পারছেন? আমাদের দ্বিতীয় পত্রের মান বন্টন হচ্ছে এইটা। ওকে, তারপর দেখি আমরা এখন আপনাদের প্রতি সাজেশন বা পরামর্শ, যে আমরা পরীক্ষার হলে কোনটা লেখার চেষ্টা করব আমরা। ঠিক আছে, আসেন প্রথমে হচ্ছে, আচ্ছা এখানে একটা জিনিস ভালো করে দেখেন, পয়েন্ট টু বি নোটেড, খুব গুরুত্বপূর্ণ স্যার, ভালো করে খেয়াল রাখেন। পয়েন্ট টু বি নোটেড, এই যে বাবারা এই বিষয়গুলো মনে রাখেন। যে বিষয়গুলো সাধারণত কমন পড়বে, কি বলা হচ্ছে, যে বিষয়গুলো সাধারণত কমন পড়বে সেটার কথা বলতেছে। কোনগুলা কমন পড়বে একটু দেখেন। ব্যাকরণিক ক্ষেত্রে যত রচনামূলক কোশ্চেন আছে সবগুলো, যত রচনামূলক কোশ্চেন আছে সবগুলো আমাদের কমন পড়বে। সমাস যদি আমরা বলি, এত অস্থির হন কেন? আমি কি পড়ায় শেষ করছি এখনো? বাচ্চারা, আমি কি এখনো পড়ায় শেষ করছি? বা সাজেশন দিয়েন, এই করেন, বক্স হবে না হবে, আমি মাত্র ভূমিকায় আছি। গেঞ্জি জেনারেশনে তো অস্থির কেন? পজিটিভ ইয়া করেন, কমেন্ট ইয়া করেন, মানে পড়ায় ফোকাস করেন। আপনারা অনেকেই আছেন ঠিকমতো ক্লাস করেন না। প্রথম ক্লাসেই হচ্ছে আমরা সৃজনশীল নিয়ে আলোচনা করছিলাম, বা সৃজনশীল লেখার ধারণাটা আবার বুঝাই দিন। প্রথম ক্লাসে যে কি আলোচনা করছি দেখেন নাই? এখন এই ক্লাসের মধ্যে দ্বিতীয় পত্র সব বলে দিচ্ছি, আপনারা ওদিকে কমেন্ট নেই আপনাদের। খেয়াল করে ক্লাসের মধ্যে দেখেন, হ্যাঁ, এটা বলতেছিলাম। আচ্ছা, সমাস নির্ণয় যদি আপনারা পড়েন, বিগত 8 বছরের যদি সকল বোর্ড যদি আমরা পড়েন, বিগত 8 বছরের সকল বোর্ড যদি, ঠিক আছে, আপনারা যদি পড়েন, ইনশাল্লাহ কমন পড়ে যাবে বিগত 8 বছরের। বাক্য রূপান্তর আছে না, সরল থেকে জটিল, জটিল থেকে যৌগিক আছে না, বাক্য রূপান্তর যদি আমরা পড়ি, বাক্য রূপান্তর এখান থেকে 5 বছরের কোশ্চেনগুলো পড়লে কমন পড়ে যাবে, 5 বছরের কোশ্চেন। পারিভাষিক শব্দ যদি বিগত 10 বছরের সকল বোর্ডগুলো যদি পড়েন, বিগত 10 বছরে, সেটাও ইনশাল্লাহ কমন পড়ে যাবে। এগুলো 100% কমন পড়ার সম্ভাবনা বেশি এগুলো।
বাক্যের অপপ্রয়োগ ও শুদ্ধি প্রয়োগ, এটা বিগত 8 বছর অথবা 5 বছর যাই পড়েন না কেন এখান থেকে কমন পড়বে। বাক্য শুদ্ধিকরণ বা বাক্যের অপপ্রয়োগ, ওই যে আমি এই ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করছি, আসলে এরকম লাইন এই টাইপের। আচ্ছা, রচনা, এই দেখেন রচনা সাজেশন, এখান থেকে কমন পড়বে রচনা সাজেশন। একটা হচ্ছে স্যার দেখেন এই যে বিজ্ঞান, বিজ্ঞান রিলেটেড যে কোনো কোশ্চেন, কৃষিক্ষেত্রে বিজ্ঞান, আধুনিক প্রযুক্তিতে বিজ্ঞান, মানব সভ্যতায় বিজ্ঞান, বিজ্ঞান রিলেটেড যে কোনো কিছু। আচ্ছা, পোশাক শিল্প, পোশাক শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে, ঠিক আছে, পোশাক শিল্পের বর্তমান ভবিষ্যৎ। পর্যটন শিল্প, বাংলাদেশের পর্যটন শিল্প। পরিবেশ দূষণ, পরিবেশ দূষণ, নারী শিক্ষা, সময়ানুবর্তিতা, তথ্য প্রযুক্তিতে বাংলাদেশ আর মাদকাসক্তি। এখান থেকে যদি পড়েন ইনশাল্লাহ কমন পড়বে। হ্যাঁ, এখান থেকে যদি পড়েন, যেহেতু আমার 5টা রচনার মধ্যে যে কোনো একটা রচনা পড়তে হবে, 5টা রচনার মধ্যে যে কোনো একটা রচনা দিতে হবে আমাকে। আমি যদি এগুলা পড়ি 100% কমন, আমার আর কিছু লাগবে না। কথাটা কি আমার বুঝতে পারছেন? আমি যদি এই 5টা মানে এই যে এখানে কয়টা রচনা দিছি, 1 2 3 4 5 6 7 8টা রচনা দিছি, এই 8টা রচনা পড়লে 100% কমন। আপনারা অনেকে 8টা রচনা পড়বেন না, অনেকে মাদকাসক্তি বা সময়ানুবর্তিতা বা বিজ্ঞান একবারে মানে ধরে রাখছেন, এগুলা থেকে কমন আসবে, রচনায় চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা, তারপর দেখেন ভাব সম্প্রসারণ, এটা যদি বিগত 5 বছরের সকল বোর্ড যদি আমরা পড়ি, ভাব সম্প্রসারণ এখান থেকে হচ্ছে কি আমরা কমন পড়ে যাব। ঠিক আছে, তাহলে এই অংশগুলো কিন্তু আমার পরীক্ষায় কমন পড়বে বাবা। হ্যাঁ, আমার এই না জুলাই আন্দোলন বা এই জিনিসগুলো স্কিপ করতে পারলে বেটার। এমন কোনো বিষয় হচ্ছে আমরা রচনায় লিখবো না যেগুলো নিয়ে হচ্ছে আমাদের ইয়া থাকতে পারে, কি বলে এটাকে, বিতর্ক থাকতে পারে। ধরেন আপনি জুলাই আন্দোলন নিয়ে লিখছেন, খুবই ভালো, যেই টিচার খাতা দেখবে সেই টিচার তো জুলাই আন্দোলনের মানে কি বলে এটাকে, যে প্রেক্ষাপটটা নাও ধরে রাখতে পারে, বা তিনি জুলাই আন্দোলনের বিরোধীও থাকতে পারে না। এই জন্য এই রচনাগুলো দিবেন না, সেফ রচনাগুলো দিবেন। কথা বুঝতে পারছেন? সেফ রচনাগুলো দিবেন, যে যেগুলো নিয়ে হচ্ছে কোনো বিতর্ক নাই। আচ্ছা, তারপর দেখেন, এবার দেখেন যে অংশগুলো আমাদের কমন পড়বে না, বা দেখেন যে অংশগুলো আমাদের কি থাকবে না, কমন পড়বে না, সেই অংশগুলো আমরা একটু দেখব। এগুলা যদি আপনারা কমন ফালাইতে বলেন, সাধারণত কমন পড়ে না, এই অংশগুলো আমাদের কমন পড়বে না। 1 নম্বর হচ্ছে উচ্চারণ নির্ণয়। ঠিক আছে, উচ্চারণ নির্ণয় মানে বুঝেন বিষয়টা, আমরা কিন্তু রচনামূলক কোশ্চেনগুলোর কথা বলিনি, আমরা বলতেছি হচ্ছে উচ্চারণ নির্ণয়ের কথা, এটা কমন পড়বে না। সারাংশ সারমর্ম, এইটা অনেকেই বলে সারাংশ সারমর্ম, ভাই এটা কমন পড়বে না, আপনাকে বানায় দিতে পারে, এমন একটা সারাংশ দিতে পারে যেটা আপনি কখনো শুনেনি নেই, এটা কমন না পড়ার সম্ভাবনাটাই বেশি। ইভেন এটা কি হচ্ছে আমার ইয়াতেও থাকতে পারে, মানে ঢাকা ভার্সিটি রিটেনের মধ্যেও সেম জিনিসটা থাকতে পারে। আচ্ছা, তারপর দেখেন প্রতিবেদন বা দিনলিপি কমন না পড়ার সম্ভাবনা বেশি। স্পেশালি হচ্ছে দিনলিপিটা, এটা কমন না পড়ার সম্ভাবনা বেশি। আর কমন না পড়লেও আমাদের কোনো ঝামেলা নেই, আমরা নিয়মগুলো জানবো, নিজের মতো করে লিখবো। ঠিক আছে, প্রবন্ধ রচনা একই কথায়, প্রবন্ধ রচনা একটি। অনুচ্ছেদ থেকে ব্যাকরণিক শব্দ শ্রেণী, এখান থেকেও কমন পড়বে না। অনুচ্ছেদ থেকে ব্যাকরণিক শব্দ শ্রেণী, এটাও কমন পড়বে না। বৈদ্যুতিন চিঠি কমন না পড়ার সম্ভাবনাই বেশি। আসলে এইগুলো হচ্ছে একটা ফরম্যাট অনুসারে লিখতে হবে, এগুলো হচ্ছে একটা ফরম্যাট অনুসারে লিখতে হবে। ঠিক আছে, একটা ফরম্যাট আছে, আমরা দেখাবো আস্তে আস্তে। অভিজ্ঞতা বা আবেদনপত্র কমন নাও পড়তে পারে। সংলাপ, তাহলে আবারও বলতেছি এই লিস্টে যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে আমাদের কমন পড়বে না। কথাটা কি বুঝতে পারছেন? আগের লিস্টে যেগুলো সেগুলো হচ্ছে কমন পড়ার সম্ভাবনা বেশি এবং কমন পড়বে, আর এই লিস্টে যেগুলো আছে এগুলো কমন পড়বে না। এই জন্য আপনারা যখন টেস্ট পরীক্ষা দিতে যাবেন তখন ওই যে উচ্চারণের একটা লিস্ট আছে, ওই লিস্ট পড়ে গেলেই কমন পড়বে এমন না, কিন্তু রচনামূলক কোশ্চেনের একটা লিস্ট আছে, অধ্বনির উচ্চারণ, এ ধ্বনির উচ্চারণ, মফলার উচ্চারণ, বফলার উচ্চারণ, ওগুলা কিন্তু আবার কমন পড়বে। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখি এবার দেখেন আমরা অধিক নম্বর পাবো কিভাবে। আমরা অধিক নম্বরগুলো আমরা কোনগুলো নির্ণয় করবো একটু খেয়াল করেন স্যার। যেমন দেখেন 1 নম্বর নির্ণয়মূলক কোশ্চেনগুলো অ্যান্সার করব। সাধারণত নির্ণয়মূলক কোশ্চেনগুলো হচ্ছে অথবাতে থাকে, বুঝতে পারছেন? সাধারণত নির্ণয়মূলক কোশ্চেনগুলো কোথায় থাকে আমাদের, অথবা আছে না, অথবাতে হচ্ছে নির্ণয়মূলক কোশ্চেনগুলো থাকে। তাহলে আপনারা চেষ্টা করবেন হচ্ছে নির্ণয়মূলক কোশ্চেনগুলো অ্যান্সার করার। আমরা অনুবাদ না দিয়ে পারিভাষিক শব্দ দিব, অনুবাদে 10-এ 10 পাওয়াটা মুশকিল।
10-এ 10 না পাওয়াটাই সম্ভাবনা বেশি। ওইটা না দিয়ে আমরা পারিভাষিক শব্দগুলো দিব, ঠিক আছে? তারপর দেখেন দিনলিপি। দিনলিপির মধ্যে আমরা ইয়া করব স্যার, দিনলিপি দিব আমরা, আমরা প্রতিবেদন বা দিনলিপি ওইটা না দিয়ে আমরা দিনলিপি দিব, বুঝতে পারছেন? দিনলিপিটা তুলনামূলকভাবে বেশ সহজ, দিনলিপিটা তুলনামূলকভাবে বেশ সহজ। আচ্ছা, তারপর দেখেন সংলাপ, আমরা সংলাপ দিব, আমরা ছোট গল্প দিব না, আমরা সংলাপ দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আবেদনপত্র দিব, আবেদনপত্র বা ইমেল যেটাই দেন ভালো নাম্বার পাবেন, খারাপ না। সারাংশ বা সারমর্ম, এখানে আপনারা 10 পাবেন, সারাংশ সরি 10 পাবো না, এটা আমরা দিব কারণ এখানে তুলনামূলকভাবে কম লেখা, এখানে তুলনামূলকভাবে কম লেখা, ঠিক আছে? আচ্ছা, আর রচনা, রচনা হচ্ছে 20। তাহলে বুঝতে পারছেন আমার, আমাকে যদি বেশি নাম্বার পাইতে হয়, আমাকে যদি বেশি নাম্বার পাইতে হয় আমি এই জিনিসগুলোকে ফোকাস করব। এতটুকু বোঝা গেছে? এতটুকু বুঝতে পারছেন? আমাকে যদি বেশি নাম্বার পাইতে হয় আমি এই অংশগুলো ফোকাস করব। ক্লিয়ার এটা? ওকে, এবার দেখি আমরা, হ্যাঁ, কোন অংশটা কতটুকু আমরা লিখব। দেখেন, 1 নম্বর হচ্ছে রচনা। এটা সাধারণত আমরা বলি কি, সবকিছু লেখার পর থেকে, সবকিছু লেখার পর যে টাইমটা থাকবে ওই টাইমটাতেই হচ্ছে আমরা রচনা লিখব। কথাটা কি বুঝতে পারছেন? সবকিছু লেখার পর, এই জন্য বলা হয় থেকে 15 থেকে 20 পৃষ্ঠা। ভাই এটা হাতের লেখার উপরে ডিপেন্ড করবে, 15 থেকে 20 পৃষ্ঠা। আরো কম হইলেও সময় সমস্যা নেই, আরো কম হইলেও সমস্যা নেই, কিন্তু 15 থেকে 20 পৃষ্ঠা এজ এভারেজ, কারণ রচনা আসলে পড়ে না, এখানে পৃষ্ঠাটাই হচ্ছে আসল বিষয়। তারপর দেখেন সারাংশ সারমর্ম, আমরা কতটুকু লিখবো ভাই? আমরা হচ্ছে 4 থেকে 5 লাইন লিখবো, বেশি না। সারাংশ সারমর্ম আমরা 4 থেকে 5 লাইন, এর বেশি কিন্তু লেখা যাবে না সারাংশ সারমর্ম। আচ্ছা, তারপর দেখেন সংলাপ, দিনলিপি, ছোট গল্প, প্রতিবেদন কতটুকু আমরা লিখবো? 2 থেকে 2.5 পৃষ্ঠা লিখবো স্যার, 2 থেকে 2.5 পৃষ্ঠা লিখবো। সংলাপ, ছোট গল্প, প্রতিবেদন এগুলো আমরা 2 থেকে 2.5 পৃষ্ঠা লিখবো, বেশি না, 10 নম্বরের জন্য যেহেতু। আচ্ছা, তারপর দেখেন ভাব সম্প্রসারণ, এটাও 2 থেকে 2.5 পৃষ্ঠা লিখবো আমরা, ভাব সম্প্রসারণ। বৈদ্যুতিন চিঠি যেটা আছে এটা ফরম্যাট অনুসারে আমাকে 1 পৃষ্ঠা লিখতে হবে, ফরম্যাট অনুসারে আমাকে কতটুকু লিখতে হবে? 1 পৃষ্ঠা। আর আবেদনপত্র এটা 2 পৃষ্ঠা লিখবো, বাম পেজ থেকে শুরু করব। কথাটা কি বুঝতে পারছেন? আবেদনপত্র এটা আমাদের বাম পেজ থেকে শুরু করব, একবারে কি 2 পৃষ্ঠা লিখবো। ওকে, একটু মনে থাকবে আপনাদের? হুম, হ্যাঁ, আবেদনপত্র যেটা, এটা সর্বোচ্চ আপনি 2 পৃষ্ঠা লিখতে পারেন, আবেদনপত্র সর্বোচ্চ 2 পৃষ্ঠা লিখতে পারেন। যদি 2 পৃষ্ঠা লেখেন, যদি 2 পৃষ্ঠা লেখেন তাহলে বাম সাইড থেকে শুরু করবেন। এতটুকু ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছেন? এই মাত্র এতক্ষণ আমরা ভূমিকা লিখলাম যে কোন অংশ, তাহলে আমরা কয়েকটা আলোচনা করলাম যে আমরা পরীক্ষায় বেশি নাম্বারের জন্য কোন জিনিসটা দেখব, কোন অংশটা কমন পড়বে, কোন অংশটা আমাদের কমন পড়বে না। তারপর হচ্ছে কি বললাম যে একটা রচনা বা একটা পার্টের কোন অংশগুলো লিখবো, কোন অংশগুলো লিখবো না, মানে বিষয়টা হচ্ছে আমরা কত পেজ করে লিখবো, কোনটা কত পেজ। এখন আপনি যদি সারাংশ সারমর্ম যদি 1 পৃষ্ঠা লেখেন, 2 পৃষ্ঠা লেখেন তাহলে হবে না। ওকে, ঠিক আছে, এইবার আমাদের শুরু রচনা লেখার নিয়ম। রেডি? হ্যাঁ, রচনা আসলে কিছুই নাই, রচনা লেখার আলাদা করে নিয়মের কিছু নেই। রচনা লেখার, আচ্ছা ফার্স্টে আসেন, এক একটা রচনা না এক এক রকম। রচনাগুলো রচনাগুলো এক এক রকম কিভাবে দেখেন, 2 ধরনের আমরা রচনাগুলো দেখি। 1 নম্বর হচ্ছে দেখেন, একটা হচ্ছে বর্ণনাত্মক রচনা। স্যার, বর্ণনাত্মক রচনা জিনিসটা কি একটু বুঝে নেন। ধরেন বর্ণনাত্মক রচনা যেটা হচ্ছে, যেটার মধ্যে কোনো হচ্ছে বিতর্ক নাই, বর্ণনাত্মক রচনা। ধরেন এরকম একটা নাম দিলাম আমরা, দেখেন শীতের সকাল। দেখেন এখানে মেনলি হচ্ছে মনের ভাব প্রকাশ করা। শীতের সকাল, এই জায়গায় কি মনের আবেগ প্রকাশ করা না, এগুলা হচ্ছে মনের আবেগ প্রকাশ, এগুলাই হচ্ছে কি বর্ণনাত্মক রচনা। আমার কথাটা কি বুঝতে পারছেন? মনের আবেগ প্রকাশ করা। যেমন দেখেন একটা শীতের সকাল, এটা নিয়ে কোনো বিতর্ক আছে বলেন? কোনো বিতর্ক নাই। সময়ের মূল্য, পছন্দের বই, তোমার প্রিয় কবি, সামথিং ইত্যাদি ইত্যাদি, ঘোড়ার ডিম ইত্যাদি আছে না, এই টাইপের।
এগুলাকে বলছে বর্ণনাত্মক রচনা। আরেক ধরনের রচনা হচ্ছে বিশ্লেষণাত্মক। বিশ্লেষণাত্মক মানে হচ্ছে যেগুলো নিয়ে তর্ক বিতর্কের অবকাশ আছে, ঠিক আছে, মানে যেগুলো নিয়ে বিতর্ক আছে। ধরেন দেখেন, আমরা যেমন বলি জলবায়ু পরিবর্তনের কথা, যে আমরা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে। আমেরিকানরা ওদের হচ্ছে এটার জন্য হচ্ছে টাকা দিতে হয়, ওরা বলতেছে জলবায়ু পরিবর্তন বলতে কিছুই নেই। পোশাক শিল্প, আমরা যেমন পজিটিভ সাইডগুলো দেখি পোশাক শিল্পের, আবার অনেক কিছু নেগেটিভ সাইডও আছে পোশাক শিল্পের। ধরেন পর্যটন, এখানে আমরা যেমন পজিটিভ আলোচনা আছে, আবার নেগেটিভ আলোচনাও আছে, আছে না? এই যে বিতর্কমূলক যে রচনাগুলো, এগুলাকে বলা হচ্ছে বিশ্লেষণাত্মক রচনা। কথাটা কি বুঝতে পারছেন? তার রচনা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বর্ণনাত্মক রচনা, একটা হচ্ছে বিশ্লেষণাত্মক রচনা। বিশ্লেষণ করে করে আমরা পড়বো। তো দেখেন, বর্ণনাত্মক রচনার ক্ষেত্রে আমরা কি বলতেছি, এই ক্ষেত্রে ভাষার দিকটা খুব গুরুত্বপূর্ণ। ভাষার দিকটা গুরুত্বপূর্ণ কেমন, মানে আপনার ভাষা যত সুন্দর হবে তত ইয়া হবে। এখানে প্রয়োজনে কবিতা লাইন দিতে পারেন, উদ্ধৃতি দিতে পারেন, বর্ণনাত্মক রচনা। ধরেন আপনি শীতের সকাল নিয়ে কোনো একটা রচনা লিখতে চাচ্ছেন, ওইখানে আপনি ঋতু বর্ণন অংশ থেকে একটা শীতের লাইন তুলে ধরলেন, অথবা জীবনানন্দ দাশের কবিতা থেকে কোনো একটা লাইন তুলে ধরলেন, এগুলাতে ভালো মার্কস পাওয়া যায়। রচনাটা যত ব্যতিক্রম হবে তত আপনি ভালো নাম্বার পাবেন, যত ব্যতিক্রম হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখেন, এরপর দেখেন স্যার, কোটেশন। কোটেশন মানে বুঝেন, কোটেশন বলতে বোঝাচ্ছি আমি প্যারার নাম। কোটেশন মানে হচ্ছে প্যারার নাম। এই কোটেশনের নাম দেওয়াটা জরুরি কিছু না, রচনার ক্ষেত্রে কোটেশনের নাম দেওয়াটা জরুরি কিছু না, ঠিক আছে? আচ্ছা, এইটা কেমন একটু বুঝে নেন, কোটেশনের নাম দেওয়াটা জরুরি কিছু না। হ্যাঁ, যেমন দেখেন, আমরা যখন বিজ্ঞান নিয়ে যখন লিখি বিজ্ঞান, তখন আমরা বলি না যে কি বলা যায়, আধুনিক প্রযুক্তি বিজ্ঞান, কম্পিউটারের আলোচনা আসে, মোবাইলের আলোচনা আসবে, এআই আলোচনা আসবে, এভাবে আমরা শুরুতে দেখবেন একটা নাম দিয়ে দিই, প্যারার নামটা দিয়ে দিই যে কি প্রসঙ্গে আমরা আলোচনা করতেছি। কিন্তু ধরেন শীতের সকাল বা আমার প্রিয় বই, আমার প্রিয় কবি, এগুলোর ক্ষেত্রে প্যারার নাম দেওয়াটা জরুরি না। কথাটা কি বুঝতে পারছেন? তারপর এই ধরনের রচনায় কোনো বিতর্ক থাকে না, বুঝতে পারছেন? এই ধরনের রচনায় কি থাকে না, কোনো বিতর্কমূলক কোনো কথাবার্তা থাকে না। তাহলে বর্ণনাত্মক রচনাটা বুঝতে পারছেন আমার কথাটা? আর দুই নম্বর হচ্ছে বিশ্লেষণাত্মক। আমরা যদি রচনা যদি থাকে, আমরা চেষ্টা করব হচ্ছে বিশ্লেষণাত্মক রচনা দিতে। আমরা কোনটা করব? বিশ্লেষণ। যেমন দেখেন, কোটেশন অবশ্যই উল্লেখ করতে হবে। কোটেশন বলতে আমি বোঝাচ্ছি হচ্ছে প্যারার নাম। ধরেন আপনি মানব কল্যাণে বিজ্ঞান যখন বলতেছেন, তখন চিকিৎসা ব্যবস্থায় বিজ্ঞান এই জিনিসটা আপনি আনতে চাচ্ছেন, তাহলে শুরুতে হেডলাইন দিতে হবে না? কৃষি ক্ষেত্রে বিজ্ঞান, এখানেও আপনাকে হেডলাইন দিতে হবে না? কথাটা কি বুঝতে পারছেন? এই হচ্ছে কোটেশনের নামটা অবশ্যই উল্লেখ করতে হবে। অনেকেই দেখবেন এই জিনিসটা বলে যে প্যারার নাম দিব নাকি প্যারার নাম দিব না, এই নিয়ে হচ্ছে তারা দ্বিধাদ্বন্দ্বে থাকে। এটা হচ্ছে এক ধরনের রচনায় দেওয়াটা জরুরি না, আরেক ধরনের রচনায় দেওয়াটা খুব জরুরি। দুই নম্বর হচ্ছে প্রয়োজনে গ্রাফ চার্ট, এইগুলো তুলে ধরতে হবে। গ্রাফ চার্ট বিশেষ করে ধরেন পোশাক শিল্প নিয়ে যখন আমরা লিখি, পোশাক শিল্প নিয়ে, তখন দেখবেন যে একটা গ্রাফ চার্ট দিতে হয় পোশাক শিল্প নিয়ে, যে গত 10 বছরে পোশাক রপ্তানি খাতগুলো এরকম, গত 10 বছরে এই ইনকাম হয়েছে। এই গ্রাফ চার্টটা ভুল হলেও সমস্যা নেই, এখানে যে তথ্যগুলো দিবেন এটা ভুল হলো কি নেই, সমস্যা নেই। কথাটা বুঝতে পারছেন? যে একবারে যে এক্সাক্ট হইতে হবে, একুরেট হইতে হবে এমন কিছু না। ইতিবাচক নেতিবাচক দুই দিকটাই তুলে ধরতে হবে। ধরেন আমরা পোশাক শিল্পের কথা যখন আমরা বলি, পোশাক শিল্প তো পজিটিভ, একটুকু আমরা জানি, কিন্তু দেখেন খেয়াল করেন, পোশাক শিল্পের মধ্যে যদি নেগেটিভ, শ্রমিকের মজুরি দেয় না, ফ্যাক্টরিতে নিরাপদ পরিবেশ নাই, সামথিং ইত্যাদি ইত্যাদি অনেক কথাবার্তা আছে না, তাহলে এইটা হচ্ছে কি নেগেটিভ সাইডটাও তুলে ধরতে হবে। যেমন আমরা পর্যটন শিল্পের কথা যখন আমরা বান্দরবন, কক্সবাজার, তেঁতুলিয়া, দুনিয়ার ভালো ভালো জায়গার কথা বলবো। আবার পর্যটন শিল্প বিকাশে যে বাধাগুলো আছে, ধরেন ট্যুরিস্ট পুলিশের অভাব, নিরাপত্তার বিষয়, তারপর হচ্ছে রাস্তাঘাটের বিষয় আছে, এই নেগেটিভ সাইডগুলো আমার তুলে ধরতে হবে। আপনি যদি এই ধরনের রচনায় নেগেটিভ সাইডগুলো যদি তুলে ধরেন, তাহলে ভালো নাম্বার পাওয়া যায়। তারপরে পরিবেশ দূষণ, দেখছেন বিজ্ঞানের অগ্রযাত্রা, এই বিজ্ঞানের মধ্যে নেগেটিভ কি আছে? বিজ্ঞানের মধ্যে নেগেটিভ কি বলেন? বিজ্ঞানের মধ্যে নেগেটিভটা হচ্ছে যে বিজ্ঞান আমাদের জন্য তো অবশ্যই আশীর্বাদ, কিন্তু বিজ্ঞানের অতি ব্যবহার বা বিজ্ঞানের অপব্যবহারটা আমাদের জন্য কতটা ক্ষতিকর এই বিষয়টা তুলে ধরা। ধরেন এআই, এআই আপনার জন্য অনেক ভালো এআই, আবার দেখেন এআই কে আমরা নেগেটিভ সাইডে ব্যবহার করতে পারি কিনা? কথাটা কি আমার বুঝতে পারছেন? তো এইভাবে হচ্ছে রচনার দুইটা পার্ট, একটা কি বর্ণনাত্মক রচনা,
একটা হচ্ছে বিশ্লেষণাত্মক রচনা। তো আমি বলবো হচ্ছে আপনারা কোনটা দিবেন, বিশ্লেষণাত্মক রচনা দেওয়ার চেষ্টা করবেন। আর আপনাদেরকে একটা সাজেশন দিছি, এই সাজেশন থেকে ইনশাল্লাহ পরীক্ষাতে কমন, এই সাজেশন থেকে ইনশাল্লাহ পরীক্ষাতে কমন। এই যে এই সাজেশন কই জানি এই যে এইটা ভালো করে ফোকাস করে রাখেন, হ্যাঁ, এই জিনিসটা থেকে পরীক্ষায় কমন। রচনা সাধারণত পড়ে না টিচাররা, কিন্তু তারপরেও তো আপনাকে প্যারার নাম কোটেশনের নাম লিখতে হবে, ঠিক না? তবে উল্টাপাল্টা কথা রচনা লেখেন না, উল্টাপাল্টা কথা রচনা লিখেন না, তাহলে কিন্তু আবার ঝামেলা আছে, উল্টাপাল্টা কথা। আচ্ছা, তারপর দেখেন, রেডি? এই দেখেন এখানে আমি আরেকটা বিষয় স্যার, রচনার ক্ষেত্রে যে বিষয়টা স্যার, পুরা রচনার প্রথম যে অংশটা, মানে পুরা অংশটাই হচ্ছে আমাকে কি করতে হবে, ভূমিকা অংশে তুলে ধরতে হবে। রচনার পুরা সারাংশ এটা ভূমিকা অংশে তুলে ধরতে হবে। এক নম্বর, ভূমিকার শুরুতেই প্রয়োজন নির্বাচিত উক্তি দিতে হবে, পরে খুব জরুরি না, আমি লিখে দিচ্ছি জরুরি না। ধরেন আপনার কারো উক্তি মনে নাই বা কারো কোটেশন আপনার মনে নাই, তাহলে আপনি কিভাবে লিখবেন? পসিবল না তো, ভুল লেখা দরকার নেই। ধরেন আপনি অ্যারিস্টটলের একটা উক্তি দিয়া বলতেছেন এটা নিউটনের উক্তি, তাহলে কিন্তু পুরো ধরা খাবেন, দেখেন। আচ্ছা, আবার নাম বানানো দরকার নেই। যেমন আমাদের এক ছোট ভাই হচ্ছে এসএসসি পরীক্ষা দিতে গেছে, তো আগে হয়তো কি সৃজনশীল যখন ছিল না, তখন হচ্ছে করতে কি ওই যে অনেক সংজ্ঞা লিখতে হইতো, আজাইরা কত সংজ্ঞা ছিল। তা এখন সংজ্ঞা লিখছে, একটা সংজ্ঞা কে বলছে এটা তার মনে নেই। তা টিচার পানি খাচ্ছিলেন, হঠাৎ করে তার হাত থেকে পড়ে গ্লাস ভেঙে গেছে, এই বিজ্ঞানী গ্লাস ব্রেকার বলেন, এই কথাটা বুঝছেন? মানে সে কোনো নাম পাচ্ছে না, এবার নাম দিয়ে দিচ্ছে বিজ্ঞানী গ্লাস ব্রেকার। ষড়ঋতুর বাংলাদেশ, এটা বর্ণনাত্মক রচনা স্যার। আচ্ছা, তারপর দেখেন রচনা 15 থেকে 20 মিনিট লিখতে হবে, এটা হাতের লেখাটা পরিষ্কার রাখাটা ভালো। গ্রাফ বা চার্টে যদি ছোট ধরনের কোনো ভুল থাকে তাহলে আর কোনো ঝামেলা নেই এগুলা নিয়ে। সাজেশন তো আমরা গেল এটা। এই দেখেন মানব কল্যাণে বিজ্ঞান স্যার, দেখেন এই যে দেখেন এখানে সংকেত দিয়ে সব প্যারার নাম আগে তুলে ধরছি, সব প্যারার নাম আমরা আগে এখানে তুলে ধরছি, বুঝতে পারছেন? সব প্যারার নাম, কিন্তু এইটা আপনার জরুরি না। সব প্যারার নাম এখানে আগে আমরা তুলে ধরছি, এইটা আমাদের জরুরি না। যদি আপনার মনে না থাকে সবগুলো প্যারার নাম, তাহলে সমস্যা নেই। কিন্তু যদি মনে থাকে বা একটু বাড়ায় যদি লিখতে পারেন, এখন ধরেন টিচার পুরা রচনাটা পড়তেছে না, টিচার শুধু দেখলো আচ্ছা এই প্যারার এই রচনার মধ্যে এই অংশগুলো আলোচনা হয়েছে, ব্যাস নাম্বার পেয়ে যাবেন। অ্যাজ ইউজুয়াল রচনাতে হচ্ছে 15-16 নাম্বার ইজিলি চলে আসে। ওকে। আচ্ছা, কোটেশনগুলো কি নীল কালার দিয়ে হাইলাইট করতে পারেন? করতে পারেন, কোনো সমস্যা নেই। নীল কালার দিয়ে হচ্ছে হাইলাইট করতে পারেন, কোনো সমস্যা নেই। ভুলেও আবার লাল টাল দিয়ে না, দেখেন। আচ্ছা, এই দেখেন ভূমিকা আমরা মানব কল্যাণে বিজ্ঞান, দেখছেন এই যে একটা কবিতার লাইনও আমরা তুলে ধরছি, তারপরে গোটা ডিম বিজ্ঞান সম্পর্কে ধারণা, এগুলো পারবেন না? এগুলা পারবেন? এই যে আমি কালার করেও দিছি, হ্যাঁ, আপনারাও চাইলে কালার করে দিতে পারেন এগুলো। প্যারার নিচে নাম লিখলে সংকেত, প্যারার নাম নিচে নিচে লিখলে হবে সংকেত, না না, নাম নিচে। আমি এখানে বলছি সংকেত মানে হচ্ছে আলোচনা, সংকেত শব্দের অর্থ বোঝাচ্ছে হচ্ছে আলোচনা, মানে কি কি বিষয়গুলো নিয়ে আমরা এখানে আলোচনা করছি ওইটা। আর এগুলো হচ্ছে প্যারার নাম। দেখেন এই যে ভূমিকা, এটাও তো একটা প্যারার নাম, ভূমিকা। হ্যাঁ, নারী শিক্ষায় বিতর্ক আছে, তুলে ধরেন নারী শিক্ষায় বিতর্ক। আপনি বিতর্ক এমনি তুলে ধরেন না, আপনি এইভাবে তুলে ধরেন যে নারী শিক্ষার নেতিবাচক সাইডটা, যে নারীদের নিরাপত্তা ইস্যু আছে, কলেজে দক্ষ টিচারের অভাব আছে, তারপর হচ্ছে নারীদের অবৈতনিক শিক্ষার একটা বিষয় আছে, তারপর নারীদের সুযোগ সুবিধা নিয়ে অভাব আছে, ওইভাবে হচ্ছে বিতর্ক তৈরি করে দিয়েন। আপনি এইভাবে দিয়েন না কখনো যে গ্রামের মানুষ তো এগুলো পড়াইতে চায় না, তাহলে আমি কি করব? স্যার কোটেশনটা বুঝেন নাই? এই দেখেন এই যে এইটাই হচ্ছে একটা কোটেশন, দেখছেন স্যার? এই যে প্যারার নাম, এই জিনিসটাকে হচ্ছে আমরা বলতেছি কোটেশন, প্যারার নাম, ঠিক আছে? দেখছেন এই যে স্যার, এই যে দৈনন্দিন জীবনে বিজ্ঞানের অপকারিতা, দেখছেন এই যে নেগেটিভ সাইডটা তুলে ধরলাম, ঠিক না? এই জিনিসটাকে আমরা বলতেছি কোটেশন অথবা কি প্যারার নাম, যা ইচ্ছা তা দিতে পারেন। ওকে, পারবেন এটা? আমরা একটা সাজেশন দিয়ে দিব, সাজেশন বলতে হচ্ছে একটা রচনার শীট দিয়ে দিব, বাট এত ইম্পর্টেন্ট না এটা। আপনার যে কোনো বই থেকে পড়েন কমন পড়বে, যে কোনো বই থেকে পড়েন কমন পড়বে, ঠিক আছে? রচনা আবার বলতেছি 6-7টা রচনা লিস্ট দিলাম, এখান থেকে পরীক্ষায় কমন। এবার আসেন সারাংশ সারমর্ম। সারাংশ সারমর্ম, কোন লেখা পড়া ভাষা। আচ্ছা, রচনা নিয়ে কোনো কোশ্চেন আছে স্যার? রচনা নিয়ে কোনো কোশ্চেন আছে স্যার? গ্রাফ আঁকতে হবে এমন না, লিখতে পারলে ভালো, না পারলে সমস্যা নেই।
লিখতে পারলে সময়। প্যারা কয়টা দিবেন স্যার? মিনিমাম তো 12 থেকে 15টার মধ্যে রাখবেন প্যারা। 12 থেকে 15টার মধ্যে প্যারা রাখেন। এখন প্যারা বেশিও হইতে পারে, কমও হইতে পারে, এটা নিয়ে কোনো ঝামেলা নেই। প্যারা লাইনকে আন্ডারলাইন করতে হবে না, আন্ডারলাইন করেন না, আন্ডারলাইন করা দরকার নেই, প্রয়োজনে ভিন্ন কালারে দিবেন, কোনো সমস্যা নেই। প্রয়োজনে ভিন্ন কালারে দিয়েন, আন্ডারলাইন করেন না। মাদ্রাসা বোর্ডেও সেম সাজেশনই, হ্যাঁ সবগুলোর মধ্যে সেম সাজেশন এগুলো। আর এগুলো কি মুখস্থ করে যাবেন না, এগুলো কি মুখস্থ করে যাওয়ার দরকার নেই তো। এগুলো হচ্ছে যে আমার হচ্ছে একটা ধারণা নিব যে আমরা কি করব। বানায় বানায় তো লিখবেনি, এগুলো সব বানায় লেখেন, মানুষ মুখস্থ লেখে নাকি স্যার? সংকেতের অংশটা রচনা শুরুতে লেখে, যদি আপনার মনে না থাকে জরুরি কিছু না, যদি মনে না থাকে জরুরি কিছু না এটা। আচ্ছা আসেন সারাংশ সারমর্ম স্যার। আমরা হ্যাঁ রচনা ইংরেজি লিখতে পারেন, কোনো সমস্যা নেই, ইংরেজি বাক্য লেখা যাবে স্যার। হ্যান্ড রাইটিং ম্যাটার করে কিনা স্যার? হ্যান্ড রাইটিং ম্যাটার করে, টু বি অনেস্ট। মানে অনেক খারাপ হলে তাহলে সেটা ম্যাটার করে, অনেক বেশি খারাপ হলে। আচ্ছা স্যার কলেজে নাম্বার দেয় না, স্বাভাবিক, কলেজে নাম্বার দিবেই না, কলেজে নাম্বার দিবে না। ওকে সারাংশ সারমর্ম আসেন, আমরা সারাংশ সারমর্ম দেওয়ার চেষ্টা করবো। সারাংশ মানে হচ্ছে স্যার একটা অনুচ্ছেদ থেকে মূল কথাগুলো লেখা, শেষ, এতটুকুই। একটা অনুচ্ছেদ থেকে মূল কথাটা লেখা হচ্ছে সারাংশ। আসেন স্যার সারাংশ লেখার ক্ষেত্রে যে বিষয়গুলো, প্রথম কথা হচ্ছে স্যার অপ্রাসঙ্গিক যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে আমাদের কি করতে হবে, বর্জন করতে হবে অপ্রাসঙ্গিক বিষয়গুলো। আচ্ছা প্রত্যক্ষ, আচ্ছা এখানে একটা বিষয় দেখেন স্যার, সারাংশ শুরুতে বাক্যটা গোছালো ও আকর্ষণীয় করতে হবে। সারাংশ শুরুতে বাক্যটা গোছালো ও আকর্ষণীয় করতে হবে। আর কি বললাম, সারাংশের মধ্যে কখনোই উত্তম পুরুষ মানে আমি আমরা বা তুমি তোমরা দিয়ে বাক্য লেখা যাবে না, এটা বুঝে নেন, এটা গুরুত্বপূর্ণ। আমি মনে করি এইটা, তুমি মনে করো এইটা, এই টাইপের আমি আমরা তুমি তোমরা এই টাইপের কোনো বাক্য লেখা যাবে না সারাংশের মধ্যে। ওকে আসেন আমরা একটা উদাহরণ দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরেন এই একটা বাক্য লিখলাম, সাবাস বাংলাদেশ। সাবাস বাংলাদেশ, এ বিশ্ব অবাক তাকিয়ে রয়, অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়, মাথা নোয়াবার নয়। এই হচ্ছে একটা কবিতার অংশ। এখন দেখেন যে কোনো সারাংশ সারমর্মের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে একটা বিষয়, শেষের যে লাইনটা এটা গুরুত্বপূর্ণ। যে কোনো সারাংশ বা সারমর্মের ক্ষেত্রে আমার শেষের লাইনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো দেখেন আমরা এখানে শেষের লাইনে কি পাইতেছি আমরা, তবু মাথা নোয়াবার নয়, মানে বাংলাদেশ কখনো মাথা নোয়ায় না। তার মানে দেখেন আমি এখান থেকে একটা জিনিস পাইতে পারি, এটা অবিচল। বাংলাদেশে একটা গুণ কি পাইলাম বলেন তো, অবিচল, মানে কখনোই কারো কাছ থেকে মাথা নোয়ায় না। আচ্ছা জ্বলে পুড়ে মরে ছারখার, জ্বলে পুড়ে মরে ছারখার মানে কি স্যার বলেন তো? প্রতিকূলতা বুঝায় না বলেন তো? মানে একটা দেশকে পুরো ধ্বংস করে ফেলছে, তাহলে এইটাকে আমরা প্রতিকূলতা বলতে পারি কিনা বলেন তো? একটা প্রতিকূল অবস্থা বা প্রতিকূলতা। আচ্ছা সাবাস বাংলাদেশ কি কোনো কিছু না, ঠিক আছে। এই বিশ্ব অবাক তাকিয়ে এটা মানে বুঝছেন তো যে বিশ্ববাসী অবাক। তাহলে দেখেন এবারে এই পুরো সারাংশটাকে যদি আমরা এভাবে লিখি, দেখেন কি দেওয়া যায় বলেন তো, যে শত প্রতিকূলতার মধ্যেও, শত প্রতিকূলতার মধ্যেও কি বাংলাদেশের দৃঢ়তা দেখে বিশ্ববাসী অবাক। বাংলাদেশের দৃঢ়তা দেখে বিশ্ববাসী অবাক, অবাক, শেষ হয়েছে। দেখেন এই 4 লাইনের কথা আমার এখানে চলে আসছে কিনা বলেন তো? হ্যাঁ একজন আমাদের উচিত মাতৃভূমিকে সম্মান করা, স্যার এখানে সম্মান মানে বাংলাদেশকে সম্মান করার দিকটা বোঝাচ্ছে না, বোঝাচ্ছে এটা যে বাংলাদেশের উপর অনেক ঝড় গেছে, তারপরও বাঙালি কারো কাছে মাথা নোয়ায় না, মানে কাম ব্যাক করতে পারে, সোজা কথা এটাই। তাহলে দেখেন তো স্যার জিনিসটা মিলছে কিনা। এরকম ভাবে আপনারা যে কোনো হচ্ছে ইয়ার মধ্যে কি করতে পারেন, হ্যাঁ বাংলাদেশ, সরি বাংলাদেশ,
যে কোনো সারাংশ সারমর্মে 4-5 লাইনকে একত্র করে একটা শব্দ বের করবেন। চার, এই শব্দগুলোকে যোগ দিয়ে হচ্ছে সারাংশ করবেন। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ স্যার, ঠিক মতো লিখলে বোর্ডে কি নাম্বার পাবে? হ্যাঁ, এটাতে ভালো নাম্বার পাবেন, এইটাতে ভালো নাম্বার পাবেন, কোনো সমস্যা নেই। আসলে আমরা একটু ইয়া করি, দেখেন স্যার, প্রথমে দেখেন এখানে কি বলছে, আমার বিশ্বাস শিক্ষা কেউ কাউকে দিতে পারে না। তার মানে এখান থেকে জিনিস বললাম, দেখেন শিক্ষা কি দেওয়ার বিষয় না, শিক্ষা কি না দেওয়ার বিষয় না, দেওয়ার বিষয় না, এক নম্বর গেল। সুশিক্ষিত লোক মাত্র স্বশিক্ষিত, এটা একটা সংজ্ঞা, আমার এটা দরকার নেই। আচ্ছা, আজকের বাজারে বিদ্যাদাতার অভাব নাই, এমনকি এক্ষেত্রে দাতা কর্ণেরও অভাব নেই। মানে তাহলে এখন কি বুঝাচ্ছে বলেন তো? অনেক টিচার, শিক্ষক কি অনেক কিনা বলেন তো? অনেক শিক্ষক আছে। আচ্ছা, অনেক শিক্ষক আছে, এখানে ছাত্র আছে, বা শিক্ষার প্রচলন আছে, আমরা এইভাবে বলতে পারি স্যার, শিক্ষার ব্যাপক প্রচলন আছে, ব্যাপক প্রচলন। আচ্ছা গেল। এবং আমরা আমাদের ছেলেদেরকে তাদের দ্বারস্থ করে নিশ্চিত থাকি এই বিশ্বাসে যে সেখান থেকে তারা একটা বিদ্যার ধন লাভ করে আসবে, যার সুদে বাকি জীবন আরামে কাটিয়ে দিতে পারবে। তাহলে দেখেন তো স্যার, আমাদের টিচার মানে আমাদের শিক্ষার উদ্দেশ্যটা কি আছে? আমাদের শিক্ষার উদ্দেশ্য হচ্ছে কি বলেন তো? জীবিকা অর্জন কিনা বলেন তো? শিক্ষার উদ্দেশ্য কি আমাদের কাছে? জীবিকা অর্জন, এটা হচ্ছে শিক্ষার উদ্দেশ্য। তার মানে শিক্ষা, হ্যাঁ উদ্দেশ্য আমাদের। আচ্ছা গেল, এটা উদ্দেশ্য জীবিকা অর্জন। তো এই বিশ্বাস নিতান্ত অমূলক, আসলে এইটা শিক্ষার উদ্দেশ্য না, এটা শিক্ষার উদ্দেশ্য না। মানে জীবিকার মাধ্যম, শিক্ষা জীবিকার মাধ্যম হবে, এটা আসলে শিক্ষার উদ্দেশ্য না। আচ্ছা, মনোরাজ্যের দান গ্রহণ সাপেক্ষ, অথচ আমরা দাতার মুখ চেয়ে গ্রহিতার কথাটা একেবারে ভুলে যাই। আচ্ছা, মনোরাজ্যের দান গ্রহণ সাপেক্ষ মানে এটা বুঝেন, ধরেন আপনি কাউকে পছন্দ করেন না, আর সে আপনাকে যতই ভালোবাসুক না কেন, যত ভালোই চেষ্টা করুক না কেন, আপনি সেটা একসেপ্ট করবেন না। আবার আপনি কাউকে পছন্দ করেন, সে আপনাকে যত কটু কথাই বলুক না কেন, আপনি সেটা একসেপ্ট করবেন। তাহলে মানুষ কোন জিনিসটা একসেপ্ট করে, গ্রহণ করে বলেন তো স্যার? যেটা তার পছন্দ, যেটা তার পছন্দ না সেটা সে গ্রহণ করে না। কারণ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলো আপনার পড়তে মজা লাগে, এই জন্য যত রাতেই ক্লাস হোক, যত সকালেই ক্লাস হোক, আপনি ক্লাসটা করতেছেন। তো ধরেন বাংলা ইংরেজি আপনার ভাল লাগতেছে না, এখন আমি যেই টাইমই আপনার ক্লাস দিই না কেন আপনার ভাল লাগবে না, এটাই। আচ্ছা, তারপর দেখেন, হ্যাঁ এই সত্য ভুলে না গেলে আমরা বুঝতাম শিক্ষকের সার্থকতা শিক্ষা দান করায় নয়। তাহলে সার্থক শিক্ষকের সংজ্ঞা দিল, ঠিক না? সার্থক শিক্ষককে বলেন তো, যে যে সব পড়ায় দেয় সে হচ্ছে কি আসলে টিচার না, বরঞ্চ মানে শিক্ষককে কি করে, ছাত্রকে তা অর্জন করতে সক্ষম করায়। শিক্ষক শিক্ষার পথ দেখিয়ে দিতে পারে, মনোরাজ্যে ঐশ্বর্যের সন্ধান দিতে পারে, তার কৌতূহল উদ্রেক করে দিতে পারেন, তার বুদ্ধি জাত করে দিতে পারেন, তার জ্ঞান পিপাসাকে জাগ্রত করে দিতে পারেন, এর চেয়ে বেশি কিছু পারা যায় না। এখন খেয়াল করেন, এই যে এখানে 4-5টা কথা যে বললাম, এই 4-5টা কথাকে মিলে আমরা কোনো একটা ইয়া লিখতে পারি কিনা, সারাংশ লিখতে পারি কিনা? ধরেন এভাবে লিখলাম যে শিক্ষা দানের বিষয় নয়, শিক্ষা দান মানে, দান মানে বুঝছেন তো, বিষয় নয়, বরং তা অর্জনের বিষয়, বরং তা অর্জনের বিষয়। মানে শিক্ষা কিন্তু কি কেউ কাউকে দিতে পারে না, অর্জনের বিষয়। এইগুলো প্রথম কথা। আচ্ছা, 2 নম্বরে আমরা কি দেখতেছি দেখেন, আজকাল আজকাল শিক্ষার ব্যাপক প্রচলন হলো, শিক্ষার ব্যাপক প্রচলন থাকলেও শিক্ষার উদ্দেশ্য থেকে, শিক্ষার উদ্দেশ্য থেকে আমরা দূরে সরে যাচ্ছি, উদ্দেশ্য থেকে আমরা দূরে সরে যাচ্ছি, দূরে সরে যাচ্ছি। আচ্ছা, সব শিখানোতে, সব শিখানোতে, সব শিখানো বা সব শিখানো কি প্রকৃত শিক্ষকের কাজটা, প্রকৃত শিক্ষকের পরিচায়ক না, বা আদর্শ শিক্ষকের পরিচায়ক না, শিক্ষকের
পরিচায়ক নয়, বরং শিক্ষার্থীকে শিক্ষা অর্জনে উদ্বুদ্ধ করাই প্রকৃত শিক্ষকের কাজ। প্রকৃত বা আদর্শ শিক্ষকের পরিচায়ক। পারবেন এভাবে লিখতে? আপনি আপনার মতো করে লিখে নেবেন, আপনি আপনার মতো করে লিখে নেবেন। বুঝতে পারছেন? এখানে দেখেন, এখানে যেমন একটা ভাব সম্প্রসারণ দেওয়া আছে, এখানে সারাংশ দেওয়া আছে, আপনাকে এটাই ফলো করতে হবে এমন না। আপনার সারাংশের সাথে আরেকজনের সারাংশ মিলতে হবে এমন কিছু না। আপনি যেভাবে ইচ্ছা সেভাবে দিতে পারেন। কথাটা কি বুঝতে পারছেন? কথাটা কি বুঝতে পারছেন? আচ্ছা, ক্লিয়ার এটা? তার মানে একটা সারাংশ আমরা লিখবো কিভাবে স্যার? প্রত্যেকটা, হ্যাঁ, এক প্যারাতে লিখতে হবে স্যার, এক প্যারাতে লিখতে হবে। সারাংশ কখনো অনুচ্ছেদ করে লিখতে না, সারাংশ কখনো অনুচ্ছেদ করে লেখা যায় না, এক প্যারাতেই লিখতে হবে স্যার। দেখেন, প্রত্যেকটা লাইন থেকে এক একটা করে শব্দ নেবেন, প্রত্যেকটা লাইন থেকে এক একটা করে শব্দ নেবেন, নিয়ে আপনি আপনার মতো করে গোছায় লিখবেন। ইভেন যদি আপনারা কখনো ক্ষয় ইউনিটে এক্সাম দেন, তখনও কিন্তু আপনাকে সারাংশ লিখতে হবে। ঠিক আছে? এই যে সারাংশ গেল। তাহলে এই যে এরকম ভাবে আমরা একটা সারাংশের একটা লিস্ট দিছি, আমরা সারাংশের একটা লিস্ট দিছি। আমার মতোই যে লিখতে হবে এমন না, মূল ভাবটা ঠিক রেখে আপনি আপনার মতো করে 4-5 লাইনে লিখবেন। ইজ ইট ক্লিয়ার? আমার কথাটা বুঝতে পারছেন? ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, তারপর দেখেন এই যে শিক্ষা, পারবেন এগুলো? সারাংশটা বুঝতে পারছেন? সারাংশ আর সারমর্মের মধ্যে পার্থক্য হচ্ছে স্যার, সারাংশ হচ্ছে অনুচ্ছেদ থেকে হচ্ছে আমরা একটা মূলভাব লিখি, আর সারমর্মটা হচ্ছে আমাদের পুরো একটা কবিতা থেকে একটা মূলভাব লেখা হয়। কথাটা কি বুঝতে পারছেন? স্যার কি লিখছি? আমরা লিখছি না, না, আমরা বলতে হচ্ছে বর্তমান সময় প্রচলন, আমরা বলতে তো আমি বুঝাচ্ছি না। এখানে শিক্ষা থেকে সবাই দূরে সরে যাচ্ছে। আচ্ছা বাদ দেন, আমরা বাদ দিয়ে দেন, তাহলেও হয়ে যাবে। জান, শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছির মধ্যে তো আমরা আছি স্যার। আমি বলতেছি আমার কথা এটা, এরকম কিছু লেখা যাবে না স্যার, এরকম কিছু লেখা যাবে না। ওকে, তাহলে গেল সারাংশ গেল। সেম সারমর্মের ক্ষেত্রেও যদি আমরা বলি সারমর্ম এইগুলো, হ্যাঁ, না এগুলা পড়লেই কমন পড়বে না স্যার, সারাংশ এগুলা পড়লেই কমন পড়বে না। ওকে, অনেকগুলা দিছি একটা আইডিয়া নেওয়ার জন্য। আপনারা ভাব সম্প্রসারণ না দিয়ে সারাংশ দিতে পারলেই বেটার। ভাব সম্প্রসারণ অনেক লেখা, বরং সারাংশ সারমর্মটা যদি ছোট করে লিখতে পারেন, মূল ভাবটা যদি ঠিক রাখেন, ইনশাল্লাহ এনাফ। ওকে, আচ্ছা, তারপর দেখেন সারমর্মের ক্ষেত্রেও সেম, সারমর্মের ক্ষেত্রেও সেম। দেখেন, সারাংশ সারমর্মের ক্ষেত্রে উত্তম পুরুষ আমি আমরা, মানে উত্তম পুরুষের কোনো, হ্যাঁ, উত্তম পুরুষের কোনো বিবৃতি বা বক্তব্য দেওয়া যাবে না উত্তম পুরুষের। এবার দেখেন সারাংশটা সারমর্মটা তুলনামূলক একটু কঠিন। কেন একটু কঠিন? কারণ এখানে হলো কি জানেন, অনেক রূপক শব্দ থাকে। কারণ এই সমস্ত ক্ষেত্রে অনেক রূপক শব্দ থাকে। ধরেন সোনাত্তরী কবিতাটা যদি আমরা সারাংশ লিখতে বলি, সোনাত্তরী কবিতাটা আপনার কাছে মনে হবে কৃষক এবং মাঝি নিয়ে কথা হচ্ছে। আসলে কিন্তু কৃষক ও মাঝি নিয়ে কথা হচ্ছে না, বরঞ্চ কি মহাকাল, মানুষ তার কর্মের মাধ্যমে বেঁচে থাকে, এইসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, ঠিক না? এইসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে না, কৃষক ও মাঝি তো না। এই জন্য রূপকভাবে কি বোঝাচ্ছে এটা হচ্ছে আমাদের ফোকাস। অনেক সময় অনেক কবিতা থাকে যেগুলো রূপক অর্থ দেয়, ওই রূপক অর্থটা আমার বুঝতে হবে স্যার। ওকে, এই দেখেন, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানাভাবে গোড়া টিম ইত্যাদি ইত্যাদি করছি, বাস এইভাবে আমরা তুলে ধরলাম। আপনারা এগুলো পড়তে পারবেন? নিজেরা একটু পড়তে পারবেন স্যার? নিজেরা একটু পড়তে পারবেন? বোর্ড এক্সামে দিবে স্যার, হ্যাঁ। ওকে, 10 মার্ক বোর্ডে দেয় না, 8-9 দেয় সাধারণত, 8-9 দেয়, হ্যাঁ। 10-এ 10 সাধারণত দেয় না স্যার, 10-এ 10।
আচ্ছা গেল, তাহলে এগুলা নিজের মতো করে। এই দেখেন এই যে একটা শব্দ কোথায় স্বর্গ কোথায় নরক, এখানে ব্যবহার করা হচ্ছে রূপক অর্থ। দেখেন কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানে জান্নাত জাহান্নাম কে বলছে কত দূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতেই সুরাসুর, সুর অসুর, অসুর মানে শুনুন নাই দৈত্য, মানে ভালো এবং দৈত্য, ভালো বা খারাপ সব মানুষের মধ্যেই। রিপুর রিপুর তাড়না মানে হচ্ছে কি মনোবৃত্তি, যেটাকে আমরা বলি। যেমন এই যে আপনারা অনেকে আছেন কমেন্ট করতেছেন অনেকেই, আমি সবসময় বলি যে অনেকে আছেন কমেন্টে এমনভাবে মানে এমন কমেন্ট করেন যেগুলো তাদের ব্যক্তিত্বের সাথে যায় না, এমনভাবে কমেন্ট করেন। যাক, এখন কারো ব্যক্তিত্বের সাথে যদি না যায় সেটা তো কিছু করার নেই, যে আমি চাইতেছি যে আমার ব্যক্তিত্বটাকে আমি ছোট করব, আমি চাইতেছি মানুষ আমার সম্পর্কে খারাপ ধারণা রাখুক। কারণ কেউ যদি সেদে সেদে নিজের ক্ষতি করতে চায় তাহলে তো করার কিছু নেই। হ্যাঁ, রিপুর তাড়নে যখনই মোদের বিবেক পাই গো লয়, লয় মানে লোপ পাওয়া, মানে নিজের মনের ইচ্ছার কারণে যখন আমরা কি করি বিবেকটাকে লোপ পাই। বিবেক লোপ পাওয়া কেমন, ধরেন কথাটা এরকম যে আমি ইচ্ছা করে মিথ্যা বলতেছি, আমি ইচ্ছা করে কারো নামে দুর্নাম করতেছি, আমি ইচ্ছা করে কোনো মেয়ের টিজ করতেছি, এই টাইপের, ঠিক আছে। আত্মগ্লানি নরক অনলে তখনই পূরিত হয়। আত্মগ্লানি বুঝছেন, দেখেন আমরা কোনো একটা খারাপ কাজ করার পরে, মানে যারা ভালো মানুষ তারা দেখবেন কোনো একটা খারাপ কাজ করার পরে দেখবেন চিন্তা করে আইরে এই কাজটা কি করলাম। ধরেন আপনি নিয়মিত নামাজ পড়েন, আপনি যদি কোনো একক নামাজ যদি না পড়েন দেখবেন আপনার কাছে ভালো লাগতেছে না, কেমন যেন একটা অস্থির অস্থির লাগতেছে। এটাই বলতেছে, দেখেন রিপুত্তারণে যখনই মোদের বিবেক পাইগল হয়, আত্মগ্লানি নরক অনলে তখনই পূরিত হয়। মানে কোনো একটা খারাপ কাজ করলে আপনার মধ্যে যেন অনুশোচনা আসে, এটাই হচ্ছে পজিটিভ সাইড। আচ্ছা, তারপর দেখেন প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে, মানে প্রেম প্রীতি ভালোবাসার মাধ্যমে যখন আমরা কি পরস্পরে মিলি, স্বর্গ আসিয়া দাঁড়িয়ে তখন আমাদেরই কুড়ি করে। তার মানে বোঝা যাচ্ছে কি স্যার বলেন তো, খারাপ কাজ করলে, খারাপ যে কাজটা করি খারাপ কাজ, এই খারাপ কাজটাকে তুলনা দেওয়া হচ্ছে নরকের সাথে। আর যখন আমরা ভালো কাজ করি সবাই মিলে ভালো কাজ করি, তখন এই কাজটাকে তুলনা দেওয়া হচ্ছে স্বর্গের সাথে। বাস এই জিনিসটি হচ্ছে আমার এখানে তুলে ধরছে যে স্বর্গ নরক কেবল পরলোকের বিষয় না, স্বর্গ নরক কেবল পরলোকের বিষয় না, ইহলোকে এদের অস্তিত্ব আছে। বিবেকহীন মানুষের অপকর্ম ও নিষ্ঠুরতা বিস্তার ঘটলে জগৎ হয়ে ওঠে নরক তুল্য। আর মানুষে মানুষে যখন কি প্রেম ভালোবাসা এগুলো থাকে তখন কি হয়ে যাবে বলতো, স্বর্গীয়। ব্যাস এতটুকুই শেষ, আর কিছুই না। আচ্ছা, তরু তলে বসি পান্থ, এই দেখেন পান্থ মানে আপনি জানেন না, পান্থ মানে হচ্ছে পথিক, শ্রান্তি করে দূর, শ্রান্তি মানে বিশ্রাম করে, শ্রান্তি মানে হচ্ছে বিশ্রাম করে, শেষ। ফল আস্বাদনায় পায় গো আনন্দ প্রচুর, গোড়ার ডিম ইত্যাদি ইত্যাদি। এভাবে সারাংশ সারমর্ম আপনারা আপনাদের মতো করে লিখিয়ে নিয়েন। এখানে অনেকগুলো দেওয়া আছে, এখান থেকে কমন আসবে আসবে না স্যার, সারাংশ অথবা সারমর্ম আসবে না, হয় সারমর্ম বা ভাব সম্প্রসারণ অথবা সারাংশ বা ভাব সম্প্রসারণ। কথাটা কি বুঝতে পারছেন? পুরাটা সারাংশ আর সারমর্ম এইভাবে আসবে না, সারাংশ অথবা ভাব সম্প্রসারণ বা সারমর্ম অথবা ভাব সম্প্রসারণ। আচ্ছা, তারপর আসেন ভাব সম্প্রসারণ। স্যার এইটা আমাদের কমন পড়বে, ভাব সম্প্রসারণ যেটা, এইটা আমাদের কমন পড়বে, তবে আমি সাজেস্ট করব হচ্ছে স্যার স্কিপ করা। আমি, ঠিক আছে। দেখেন স্যার, এই যে ভাব সম্প্রসারণ বলতে কি বুঝায়, ভাব সম্প্রসারণ প্রথমে কি করতে হবে, উদ্ধৃতিটা ভালো করে পড়তে হবে। মূল ভাবটি বোঝার জন্য উদ্ধৃতির সাথে মানব সমাজের, দেখে মানব সমাজের সম্পর্ক খুঁজে বের করতে হবে, মূল ভাবটা, ঘোড়ার ডিম ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, তারপর দেখেন কি কি আছে, দেখেন ভাব সম্প্রসারণ করার সময় সরল অর্থটি অল্প কথায় লিখতে হবে, তারপর অন্তর্নিহিত অর্থ লিখতে হবে। কোনো দরকার নেই, এত কিছু করবে কে। এই দেখেন স্যার, তিনটা পার্টে ভাব সম্প্রসারণ থাকে, দেখেন কি কি বললাম, মূল ভাব, সম্প্রসারিত ভাব আর উপসংহার। মূল ভাব, সম্প্রসারিত ভাব আর উপসংহার, তবে পয়েন্টের নাম ব্যবহার করবেন না, পয়েন্টে নাম ব্যবহার করা দরকার নেই। মূল ভাব, সম্প্রসারিত ভাব আর উপসংহার, কিন্তু পয়েন্টে নাম উল্লেখ করা দরকার নেই। যেমন এই দেখেন, কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে, ভাই বলে ডাক যদি দেব গলা টিপে। আর কি অর্থটা কি দেখেন, মানে কেরোসিনের আগুন মাটিরে বলতেছে তুই যদি আমার ভাই বলে ডাকস তোর খবর আছে। আচ্ছা, হেনকালে আকাশেতে উঠিলেন চাঁদা, একটু পরে আকাশে চাঁদ উঠছে, ঠিক আছে। কেরোসিন শিখা বলে এসমোর দাদা, মানে বিষয়টা খুব মজার। বিষয়টা হচ্ছে এরকম, দেখেন মাটির অবস্থান তো আগুনের চেয়ে নিচে, মাটির অবস্থান। তো এখন আগুন কি বলতেছে, তুই জুনিয়র, তুই আমার সাথে কথা বলতে আসিস কেন, কোনোভাবে আমার সাথে কথা বলবি না। মানে আগুন মাটির সাথে কথা বলতে চাচ্ছে না, কারণ মাটি জুনিয়র। একটু বড় আকাশে চাঁদ উঠছে, এখন দেখেন তো আগুনের চেয়ে তো চাঁদের মর্যাদা অনেক বেশি। এখন কেরোসিনের আগুন কি বলতেছে, আরে দাদা তুমি কেমন আছো,
অথচ হিসাবে এখন চাঁদের এটা বলা তো উচিত না, এই তুই জুনিয়র, তুই কোনো কথা বলবি না। কথাটা কি বুঝতে পারছেন? এই টাইপের যে আমরা আমাদের জুনিয়রদেরকে চান্স দিই না, কিন্তু আমরা নিজেদের সিনিয়রদেরকে তেল মারতে যাই, এই টাইপের। এই দেখেন স্যার, বিত্তশালী মানুষের প্রতি অনুরাগ, বিরাগ, বিত্তহীন স্তরের মানুষের প্রতি অবজ্ঞা মানব সমাজের একটা দুর্বল চারিত্রিক বৈশিষ্ট্য। এখান থেকে দেখেন স্যার, সম্প্রসারিত ভাব, আপনি যদি এই নামগুলো যদি দেন, আপনি যদি মূল ভাব, সম্প্রসারিত ভাব যদি নামগুলো দেন, নাম্বার কাটবে না। বুঝতে পারছেন? এই নামগুলো দিল নাম্বার কাটবে না, তবে প্যারা দিয়ে লেখাটা বেটার, এইগুলোর কারণে কোনো নাম্বার কাটাকাটি হবে না। ওকে, এই যে স্যার হাবিজাবি করার ডিম ইত্যাদি, তারপরে মন্তব্য লাগবে না আর। এরপর দেখেন স্যার, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। মারাত্মক একটা বিষয়, এটা মানে বুঝেন যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, যখন আপনার কাছে ক্ষুধা লাগে, আপনার ক্ষুধা লাগে, সব কিছুই না আপনি খাবার দিয়ে চিন্তা করেন, খাবার দিয়ে। আকাশে পূর্ণিমার চাঁদ উঠছে, প্রকৃতিটা অনেক সুন্দর, কিন্তু আপনার যখন পেটে ক্ষুধা থাকে, তখন এই চাঁদটারও আপনার কাছে না রুটির মতো লাগে, কারণ আপনার আগে ক্ষুধা, আপনাকে ক্ষুধা নিবারণ করতে হবে। এই জন্য অভাবী লোক যে থাকে তার কাছে কোনো প্রকৃতির কোনো সৌন্দর্য থাকে না। এটা বলতে দেখেন, ক্ষুধার অনুভূতি তীব্র প্রচণ্ড, দারিদ্রের নির্মম কষাঘাতে কি মানুষের দৃষ্টি ও হৃদয় থেকে রূপ সৌন্দর্য প্রেমের বোধগুলো ধ্বংস করে দেয়। তাই আগে কি করতে হবে স্যার? ক্ষুধা নিবৃত্তি করতে হবে। এরপর দেখেন সম্প্রসারিত ভাব, আমি আমার মতো করে লিখে দিচ্ছি, আমি আমার মতো করে লিখে দিচ্ছি, এবার আপনারা পারবেন এভাবে। এগুলো কতটুকু লিখবো আমরা? 2 থেকে 2.5 পেজ, 2 থেকে 2.5 সর্বোচ্চ, আর লাগবে না। 2 থেকে 2.5 পেজ পারিবেন? এগুলা কমন পড়বে, চিন্তার কোনো কারণ নেই, এগুলা কমন পড়বে। আচ্ছা, তারপর দেখেন এই ঘোড়ার ডিম ইত্যাদি, আপনারা নিজে দেখেন বন্যরা বনের সুন্দর ইয়ারা। হ্যাঁ স্যার, এখানে ভাব সম্প্রসারণ দেখছেন, এইখান থেকে কমন পড়বে। হ্যাঁ আমরা দিব স্যার, এখানে দিব। ভাব সম্প্রসারণের কবিতা না, ভাব সম্প্রসারণের ভিতরে আর কবিতার কোনো লাইন দেবেন না, ঠিক আছে? ভাব সম্প্রসারণের ভিতরে আর কোনো কবিতার লাইন দিবে না, আপনি তো কবিতার লাইনটাই হচ্ছে বিশ্লেষণ করতেছেন এগুলা। এখানে মোটামুটি অনেকগুলাই দেওয়া আছে, আশা করা যায় এখান থেকেই কমন পড়বে, ঠিক আছে? আশা করা যায় এখান থেকে একটা কমন পড়বে। ওকে, এই যে অন্যায় যে করে অন্যায় যে সহায়, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা খুব গুরুত্বপূর্ণ। তা আমার কথা হলো এত লেখার দরকারটা কি আপনাদের? আমরা এত লেখার দরকার নাই তো। আমরা ইয়া লিখবো, সারাংশ সারমর্ম লিখবো, অল্প কথায় শেষ। এই ভাব সমস্যা লিখবো, ভাই লিখতে লিখতে তো হাত ব্যথা হয়ে যায়। মানে বাংলা পরীক্ষার বড় চ্যালেঞ্জ কি জানেন? কি প্রশ্ন আসছে এটা বড় কথা না, বড় চ্যালেঞ্জ হচ্ছে ভাই আমার 3 ঘন্টা ব্যাপী লিখতে হবে, এইটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 7টা সৃজনশীল লিখতে হবে, এটা হচ্ছে বড় কষ্টের বিষয়। কি সৃজনশীল আসছে সেটা নিয়ে হচ্ছে আমার কোনো ঝামেলা না। কথাটা কি বুঝতে পারছেন? আচ্ছা, এই যে কাটা হেরি ক্ষান্ত কেন কমল কুলিতে, এটা কিন্তু আমাদের অভিজ্ঞতা অনেক সময় বলে এই কথাটা, যে পরিশ্রম ছাড়া কোনো কিছু লাভ হয় না। পারবেন? শেষ, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, গুরুত্বপূর্ণ সাজেশনটা সবগুলোই আছে স্যার। সারাংশ সারমর্মতে ফুল দেয় না, কলেজে দিবে না, কলেজে দেয় না, ঠিক আছে? বোর্ডেও আপনার ফুল নাও দিতে পারে, আপনাকে 100-তে 100 পাইতে হবে? বলেন, 100-তে 100 দিবে আপনাকে? আপনার 9 দিলে কোনো সমস্যা আছে? সব বোর্ডের জন্য এগুলো সাজেশন। যদি কঠিন কোনো কবিতার সারাংশ সারমর্ম দেয়, তাহলে আমরা কি করব? আমরা ভাব সম্প্রসারণ দিব, কিছু করার নেই, আমার তো অথবা দেওয়াই থাকবে, ঠিক না? এবার আসেন দিনলিপি লেখা নিয়ম, একেবারে সহজ, একেবারে সহজ, পানির মতো সহজ। দিনলিপি লেখার নিয়ম পানির মতো সহজ, কিচ্ছু নেই পড়া। ডায়েরি লিখছেন কখনো স্যার? ডায়েরি লিখছেন? ডায়েরি কি করবেন? কিচ্ছু না, এই দেখেন তারিখ বার দিয়ে কাহিনী শুরু করে দিবেন, শেষ। তারিখ বার দিয়ে কি করবেন? শুরু করে দিবেন, এটাই বলছেন স্যার। দেখেন দিনলিপি হচ্ছে জীবনের কোনো দরকারে নেই হাবিজাবি এত কিছু পড়া। আমি কি করব স্যার? দিনলিপিটা কোন পুরুষের ইয়েতে হবে বলেন তো? উত্তম পুরুষের কাহিনীতে হবে, আমি গেছি, আমি করছি, ইত্যাদি ইত্যাদি। তারপর দেখেন কমন বিষয় উল্লেখ থাকবে না। কি বললাম? কমন বিষয় থাকবে না একটা দিনলিপি লেখার ক্ষেত্রে স্যার। কমন যে বিষয়গুলো আছে না, এগুলো থাকবে না। ধরুন আপনি প্রতিদিন ঘুমের থেকে উঠেন, ব্রাশ করেন, নামাজ পড়েন, ওয়াশরুমে যান, তারপর নাস্তা খান, এগুলো কমন বিষয় ভাই, প্রতিদিন এগুলো আপনার করতেই হয়।
এগুলা কখনো দিনলিপিতে আসে না। ব্যতিক্রম কি ঘটছে, ধরেন আপনি লিখলেন যে আজকে আমি বার্সেলোনা খেলা লেখা ঘুমাইছি, স্বপ্নে দেখছি বার্সেলোনা 4-0 গোলে জিতছে, উঠা দেখলাম যে আমি 4-0 গোলে হারছে, তারপর বন্ধুরে ফোন দিলাম, বন্ধু বলতেছে বন্ধু আমার সাথে অনেকক্ষণ মজা টজা নিল ইত্যাদি ইত্যাদি, দুঃখে আবার ঘুমায় পড়লাম, একটু পরে আম্মু এসে ধমক দিয়ে উঠেলো, কারণ প্রতিদিন আপনার আম্মু আপনারা ধমক দেয় না, ঠিক আছে, তারপর হাবিজাবি এভাবে শুরু করে দিবেন যে দুঃখে আমি পড়ালেখা করতে বসলাম, পড়ালেখা করতে বসে দেখলাম ম্যাথ পড়তে নিলাম, সবই পারি, যখনই দেখলাম বাংলা পড়তে হবে আমার পড়তেই মন চাইল না, ইত্যাদি ইত্যাদি। এইভাবে হ্যাঁ, কমন বিষয়গুলো তুলবেন না, আনকমন যে বিষয়গুলো আছে সেগুলো তুলবেন। আপনার প্রতিদিন দাঁত মাজেন, প্রতিদিন নামাজ পড়েন, ঘুরতে যান না, মানে যাই করেন প্রতিদিনের কাজ, ওই বিষয়গুলো আপনারা তুলে ধরবেন না। আচ্ছা স্যার দেখেন দিনলিপি লিখবেন কিভাবে, দেখেন স্যার তারিখ বার, কি বলতেছি আমরা, তারিখ, তারপর কি বার, ঘটনা শেষ। তারিখ বার ঘটনা, এটা হচ্ছে 3টা অনুচ্ছেদে দিয়ে। একটা দিনলিপি কয়টা অনুচ্ছেদে দিবেন, 3টি অনুচ্ছেদ। তাহলে স্যার এখানে কি 2টা অনুচ্ছেদ দিলে ভুল হবে, আরে না, আমি 3টা অনুচ্ছেদের কথা বলছি, মানে এই না 3টাই দিতে হবে, 2টা দিলেও কোনো সমস্যা নেই। কথাটা কি বুঝতে পারছেন? ইজ ইট বুঝিং? পারবেন না এগুলো 2-2.5 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা লিখতে পারবেন না এগুলো 2 পৃষ্ঠা, কি আমার 2 পৃষ্ঠা লেখা যাবে এগুলো? এই দেখেন আরেকটা, একজন ক্ষুদ্র উদ্যোক্তা দিনলিপি, তারিখ বার ঘটনা শেষ, তারিখ বার ঘটনা, তিন অনুচ্ছেদে আমার শেষ। পারবেন এগুলো? তারিখ বার ঘটনা। আর এইটা কমন পড়বে না ভাই, এটা কমন পড়ার দরকারও নেই আমার, এইটা কমন পড়বে না বা আমার দরকারও নেই এটা কমন পড়া, সব কিছু কমন পড়লে হবে, দরকার নেই এগুলা। আরে এই বার্সা কবে হারছে, ট্রিগার্ড হয়ে গেছে, সরি সরি আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন, বার্সা 4-0 গোলে জিতছে। আমি এখন ক্লাবের খেলোয়াড়দের নাম জানি না, এ বার্সা মনে আসছে, বার্সা বলছি, শেষ। আচ্ছা এবার আসেন প্রতিবেদন লেখার নিয়ম, এবার একটু ঝামেলা করি, হ্যাঁ হ্যাঁ, তারপর হঠাৎ পড়তে বসলাম, প্রতিদিন তো আর পড়ালেখা হয় না। দেখি আর কি কথা আছে, কার কি আলোচনা আছে। স্যার কলেজে নাম্বার পাবেন না, এটা রিয়েলিটি। আচ্ছা আপনাদেরকে একটা ইয়া দিই, হ্যাঁ, মানে আপনারা সত্যিকার অর্থে কথাগুলো বললেন, হ্যাঁ, আপনারা যে কলেজে পরীক্ষা দেন, এই যে সামনে টেস্ট পরীক্ষা আছে, এই ছাড়া হাবিজাবি কত ইয়া দিছেন, কি বলে এটাকে, ইয়ার ফাইনাল দিছেন, ইয়েতে আপনাদের খাতার মধ্যে কোন জায়গাটা ভুল হয়েছে এগুলা কি মার্ক করে দেখায় সব কলেজে? কি বলেন? আপনি একটা ধরেন, আপনি একটা দিনলিপি লিখছেন, আপনার এই অংশটা ভুল হয়েছে, আপনার সৃজনশীল লিখছেন, আপনার এই অংশটা ভুল হয়েছে, আপনি এই জন্য নাম্বার পান নাই, এগুলা দেখায়? ওই যে হ্যাঁ, এগুলা দেখায়। বা খাতা কি বাসায় আনতে দেয় সব কলেজে? খাতায় বাসায় আনতে দেয় সব কলেজে? হুম, আমার জানার মতে আমি ঢাকার মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি আমি যে খাতা বাসায় আনতে দেয় না, কোন জায়গাটা ভুল হয়েছে এটা মার্ক করে দেয় না, ঠিক আছে? তো আরে ভাই এইটার মানেটা কি, আরে এইটার মানেটা কি, আমি খাতাই দেখি না ঠিক মতো, ওই যে ম্যাক্সিমাম লিখতেছে খাতাই দেখায় না। তো খাতা না দেখা ধরেন আমি কি করলাম, কি নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, আচ্ছা এই মেয়েটা ভালো লেখছে তাহলে 70, ভালো লিখলে 70, খারাপ লিখলে 35, এরকম যদি আমি নাম্বার দিই, এই দোষটা কি আপনার? ধরেন আপনার টিচার বা আমি আপনার একজন টিচার, আমি ঠিক মতো খাতাই দেখি না, আমি আপনাকে নাম্বারই দিই না, আপনি যত ভালো লেখেন না কেন, তো ভাই আপনি কি করবেন আমার বলেন তো? গার্ডিয়ানদেরকে না এই জিনিসটা অনেক সময় বোঝানো যায় না। আমি সবসময় বলি যে গার্ডিয়ানদেরকে, যে আপনাদের বাচ্চাদেরকে বকার আগে খাতাটাকে দেখে নেন না, কি লিখছে খাতায়, না ওনারা কলেজে যায় বিলাইয়ের মতো থাকে, কিচ্ছু বলে না, কলেজে যায় বাইরে সেই স্টুডেন্টদের সাথে চটপাট করে, এই কি খারাপ লিখছে ওদের। আমি বাংলা, বিশেষ করে বাংলা ইংরেজির ক্ষেত্রে যদি আমরা বলি আমার কোন জায়গাটা ভুল, কেন আমি নাম্বার পাই না, এটা তো আমাকে মার্ক করে দিতে হবে। আমি ফিজিক্স ম্যাথের ক্ষেত্রে আমি বলতে পারি যে আমার ম্যাথ মিলে নাই, ইকুয়েশন মিলে নাই, এই জন্য নাম্বার পাই নাই। বাংলায় কোন জায়গাটা ভুলে না লিখতে হবে না, হ্যাঁ, কিন্তু জবাব দিতে নাই ভাই। তাই এখন আপনারাই বলেন এটা সলিউশন কি, এটা কোনো সলিউশন আছে? এটা কোনো সলিউশন আছে? খাতা দিতে হবে, বাসায় দেখাবেন, বাসায় দেখালে আপনারা আমাদেরকে দেখাবেন যে স্যার কেন নাম্বার দেয় নাই, ইত্যাদি ইত্যাদি। আমার আমার একটা ঘটনা বলি আপনাদেরকে, মানে আমার
বাসার পাশে এক কলেজ, খুব নাম করা কলেজ, বহুত নাম করা কলেজ, মেয়েদের একটা কলেজ। তো তার গার্ডিয়ান এসে আমার কোচিংয়ে এসে কান্দা শুরু করছে, স্যার আমার মাইয়ার জীবন শেষ, আমি খাইছে রে। মাইয়ারকে উড়ে টুড়ে নিয়ে গেলো নাকি, বা মাইয়া কি করলো, মেয়ে ঘটিত বিষয় তো, মারাত্মক বিষয়। তাই আমি বললাম কি ব্যাপার, কি হয়েছে? আমার মেয়ে হচ্ছে ইংরেজিতে হচ্ছে কি প্যারাগ্রাফটা কি লিখছে, প্যারাগ্রাফ না সরি অ্যাপ্লিকেশন লিখছে, অ্যাপ্লিকেশনে জিরো দিছে তাকে। আরে অ্যাপ্লিকেশনে জিরো দিছে, এখন মহিলা এমন ভাবে কান্দা শুরু করছে, লিটারেলি হচ্ছে আমি মানে হচ্ছে মুখ চোপে হাসতেছি, আমি মানে লুকা লুকা হাসতেছি, কি হয়েছে? এবার মেয়েরা ডাক দিলাম, কে কি হয়েছে তোমার অ্যাপ্লিকেশন জিরো দিচ্ছে কেন ইংরেজিতে? যে টু দ্য প্রিন্সিপাল লিখতে হয় না, টু দ্য প্রিন্সিপাল, মেবি আমি ইংলিশ জানি না, সুমন স্যার বলতে পারবে। টু দ্য প্রিন্সিপাল, এই প্রিন্সিপালের পিটা কেন ছোট হাতের দিছে, এই জন্য তাকে 10-এ জিরো দিয়ে দিছে। শেষ। এখন আপনি বলেন টিচার যদি ইচ্ছা করে নাম্বার কম দেয়, এই মেয়েটার দোষ কি? ওদিক দিয়ে তো গার্ডিয়ান ফিট হয়ে গেছে, শেষ। এই গার্ডিয়ানের অবস্থা দেখলে এই মাইয়াও তো ফিট হয়ে যাবে। আর কিছু বলার নেই স্যার। এই তো বলতেছেন যে টিচাররা হচ্ছে ইয়া দেয়, হ্যাঁ সামনাসামনিও হাইসাই দিতাম। হ্যাঁ রিয়েলিটি মানতে হবে, কিছু করার নেই বাবা, কলেজে নাম্বার দেয় না কলেজ, কিন্তু বোর্ড পরীক্ষায় এই সমস্ত ফাইজলামি চলে না। বোর্ড পরীক্ষায় আপনাকে নাম্বার দিতে হবে, এটার জন্য খাতা চ্যালেঞ্জ করার ইয়ে আছে, ঠিক আছে? কলেজের মধ্যে নিয়ে এগুলো নিয়ে, আর এই কলেজের নাম্বার তো আমার হাতে না। ওকে স্যার, যেটা বলতেছিলাম প্রতিবেদন লেখার নিয়ম স্যার খেয়াল করেন। প্রতিবেদন আমরা অনেকভাবে লিখতে পারি। প্রতিবেদন এই দেখেন স্যার, প্রতিবেদন কয় প্রকার? 3 প্রকার প্রতিবেদন, ভালো করে বুঝে নেন। আমরা প্রতিবেদনটা চেষ্টা করব স্কিপ করতে, আমরা প্রতিবেদনটা চেষ্টা করব স্কিপ করতে। আমরা দিনলিপি দিব, যদি দিনলিপি না দিই তাহলে আমরা প্রতিবেদন দিব। প্রতিবেদনটা কিভাবে একটু ভালো করে বুঝেন। একটা যে কোনো একটা পরীক্ষার মধ্যে বা ইয়ার মধ্যে আমাদের 3 ধরনের প্রতিবেদন থাকে স্যার। একটা হচ্ছে সংবাদপত্রের জন্য প্রতিবেদন, একটা হচ্ছে সংবাদপত্রের জন্য প্রতিবেদন, 2 নম্বর হচ্ছে ব্যক্তিগত প্রতিবেদন, 3 নম্বর হচ্ছে এক ধরনের প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। ঠিক আছে? এবার দেখেন সংবাদপত্রের প্রতিবেদন কি? যে কোনো ধরনের জাতীয় ইস্যু থাকলে সেটাকে আমরা বলি সংবাদপত্রের প্রতিবেদন। জাতীয় যে কোনো ইস্যু, ধরেন বাংলাদেশ খেলায় জিতছে, এটার ইফেক্টটা দেখেন স্যার সারা দেশের উপর পড়ছে। পেঁয়াজের দাম বেড়ে গেছে, এটার ইফেক্টটা সারা দেশের উপর পড়ছে। জাতীয় যে কোনো ইস্যু যদি থাকে, এটা সংবাদপত্রের জন্য প্রতিবেদন আমরা লিখি, ঠিক আছে? বা লেখাই থাকবে পরীক্ষার মধ্যে যে এই বিষয়টা নিয়ে পত্রিকায় প্রকাশের জন্য একটা প্রতিবেদন লেখো। 2 নম্বর হচ্ছে ব্যক্তিগত প্রতিবেদন স্যার, এগুলো হচ্ছে আমাদের বিতর্কহীন বিষয়গুলো, কোনো বিতর্ক নেই। ধরেন বৃক্ষরোপণ আন্দোলন আছে না এরকম, বৃক্ষরোপণ, তারপর ধরেন যৌতুক একটি ঘৃণ্য ঘৃণ্য প্রথা আছে না, এই যে যৌতুক প্রথা, এগুলো নিয়ে হচ্ছে কোনো বিতর্কই নাই, এগুলাকে বলা হচ্ছে ব্যক্তিগত প্রতিবেদন এগুলা। 3 নম্বর হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, কাকে বলা হচ্ছে দেখেন, বা এটাতে তদন্ত প্রতিবেদন অনেকে বলে, সেটা হচ্ছে কি ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষের নিকট যদি কোনো রিপোর্ট পাঠানো হয়, সেটাকে আমরা বলি হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। কথাটা কি বুঝতে পারছেন? আমার কি 3 ধরনের প্রতিবেদন আমরা দেখতেছি। একটা হচ্ছে সংবাদপত্রের জন্য এক ধরনের প্রতিবেদন লেখার স্টাইল, ব্যক্তিগত প্রতিবেদন, 3 নম্বর কি বললাম প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। আসলে একটু খেয়াল করি আমরা স্যার, সংবাদপত্রে যে আমরা প্রতিবেদনটা লিখবো, এইটা লিখবো কিভাবে দেখেন স্যার, প্রত্যেকটা প্রতিবেদনে 4টা অংশ থাকে। 1 নম্বর হচ্ছে শিরোনাম, কি থাকে প্রত্যেকটা প্রতিবেদনের শিরোনাম। ধরেন আপনি যখন পত্রিকা খোলেন, পত্রিকা খুললে আমরা কি পাই বলেন তো? ফার্স্টে একটা শিরোনাম পাই, ঠিক না? এটাই হচ্ছে কি যে কোনো একটা প্রতিবেদনের প্রাণ। এই শিরোনামটা যথাসম্ভব আকর্ষণীয় হইতে হবে, শিরোনামটা। আর পুরা প্রতিবেদনের সারাংশটা হচ্ছে আমার শিরোনামের মধ্যে ফুটায় তুলতে হবে। ধরেন কেউ এইভাবে লিখলো বাজারে আগুন। আচ্ছা বলেন তো স্যার, বাজারে আগুন বলতে আমরা কি বুঝাই? বাজারে আগুন বলতে আমরা কি বুঝাই? বাজারে কি আগুন লাগছে এটা বুঝাই নাকি? না, আমরা আসলে এটা বুঝাই না, আমরা বুঝাই হচ্ছে কি যে দ্রব্যমূল্যের দাম অনেক বেশি, সেঞ্চুরি করলো পেঁয়াজ, মানে কি যে পেঁয়াজ সিং বা পেঁয়াজ ধনী এরকম কারো নাম না, কারো পেঁয়াজের দাম 100 টাকা হয়েছে, ডাবল সেঞ্চুরির পথে মরিচ, মানে কি মরিচের দাম 200 টাকা হয়েছে। মানে এইটা একটু আকর্ষণীয়, যাতে করে শিরোনাম দেখি নিউজটা পড়ার জন্য মানুষের মধ্যে আগ্রহ জাগে, বুঝতে পারছেন? আবার ওই যে অনলাইন পোর্টালের মতো শিরোনাম না, একই করলেন একই বললেন যা জানা গেল, এগুলা না। ওকে, আচ্ছা তারপর দেখেন স্যার শিরোনাম গেল, সূচনা অংশ, এটা একটা প্রতিবেদনের শুরুতে থাকে সূচনা অংশ।
এটাকে আমরা বলি হচ্ছে রেফারেন্স অংশ, এটা হচ্ছে রেফারেন্স। আচ্ছা আমরা দেখবো স্যার রেফারেন্স অংশ। 3 নম্বর হচ্ছে মূল বিষয়বস্তু। মূল বিষয়বস্তুর মধ্যে আমরা যে কাজটা করি স্যার এরকম কি, কেন, কোথায়, কিভাবে, এগুলাকে ফোকাস করে হচ্ছে আমরা একটা রিপোর্ট লিখি। কি, কেন, কোথায়, কিভাবে, এগুলাকে হচ্ছে ফোকাস করে আমরা রিপোর্ট লিখি। 4 নম্বর হচ্ছে প্রতিবেদকের নাম ঠিকানা, মানে এটা অফিসিয়াল ডকুমেন্ট। প্রতিবেদকের নাম ঠিকানা আমরা বলতে পারি হচ্ছে কি অফিসিয়াল ডকুমেন্ট। তার মানে যদি আপনি অফিসের জন্য লেখেন তখন আপনাকে এই জিনিসটা দিতে হবে, আর যদি অফিসের জন্য না লেখেন তাহলে এই জিনিসটা দিতে হবে না। তাহলে আবারও বলতেছি, যে কোনো একটা প্রতিবেদনের কয়টা পার্ট? 4টা পার্ট। 1 নম্বর হচ্ছে শিরোনাম, এই পার্টটা তো থাকবেই শিরোনাম। 2 নম্বর কি বললাম? সূচনা অংশ, মানে এটাকে আমরা বলতে পারি অনেকটা রেফারেন্স টাইপের। 3 নম্বর হচ্ছে মূল বিষয়। 4 নম্বর হচ্ছে কি প্রতিবেদকের নাম ঠিকানা ইত্যাদি ইত্যাদি। আচ্ছা এবার দেখি আমরা স্যার প্রতিবেদনগুলো কিভাবে লিখব। সংবাদপত্রের জন্য যখন আমরা প্রতিবেদন লিখবো, এটা খুব গুরুত্বপূর্ণ স্যার। আরেকটা কথা বলে রাখি স্যার, ভিন্ন নিয়মে লিখলে নাম্বার কাটা যাবে না। লেখা দিই, হ্যাঁ লিখে দিচ্ছি আবার, ভিন্ন নিয়মে লিখলে নাম্বার কাটা যাবে না। এটা মনে রাখেন, আপনারা অনেক ঝামেলা করবেন এগুলো নিয়ে। স্যার আমাকে তো এইভাবে বলছে, আমাকে তো এইভাবে বলছে, আপনি যেমনি মন চায় লেখেন, কোনো সমস্যা নেই। দেখেন সংবাদপত্রের জন্য আমরা প্রতিবেদন লিখবো কিভাবে। প্রথমে হচ্ছে ডকুমেন্টস। ডকুমেন্টস মানে বুঝছেন, এই যে উনি যে এই পত্রিকার এইরকম একটা ডকুমেন্টস দেখছেন, এই যে এটাকে আমরা বলতেছি ডকুমেন্টস, মানে সাংবাদিক হিসাবে তার যে ডকুমেন্টসগুলো থাকা দরকার সেই ডকুমেন্টসটা আমি উল্লেখ করলাম ফার্স্টে। 2 নম্বর কি আছে দেখেন তো, শিরোনাম। দেখেন তো এই যে শিরোনাম পাইছেন, শিরোনাম। আচ্ছা কি লিখছে শিরোনামটা দেখেন, বাড়ছে দ্রব্যের দাম, কমছে মানুষের দাম। মানেটা কি? দ্রব্যের দাম বাড়তেছে, মানুষের দাম কমতেছে, এটার মানেটা কি বোঝাচ্ছে বলেন তো? জীবনযাত্রার মান, জীবনযাত্রার মান কি মানুষের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে গেছে। আচ্ছা 3 নম্বর দেখেন কি বলছি আমরা, শিরোনাম গেল সূচনা অংশ। এই দেখেন তো স্যার রেফারেন্স অংশটা আছে কিনা, সূচনা অংশ। এই যে এই সূচনা অংশটা কেন দরকার? ধরেন আপনি লুঙ্গি কিনছেন, লুঙ্গির সাথে পত্রিকা পাইছেন ফ্রি। এই পত্রিকার মধ্যে দেখবেন প্রত্যেকটা নিউজ পেপারে দেখবেন উপরে দেখবেন ডেট এবং তারিখ দেওয়া থাকে, ডে এবং তারিখ দেওয়া থাকে, বুঝছেন, বার তারিখ এগুলো দেওয়া থাকে, কারণ এগুলো হচ্ছে রেফারেন্স। বিতর্ক প্রতিযোগিতা যারা করেন তারা ভালো বুঝবেন, যে কোনো একটা কিছু সোর্স দিতে হলে আমাকে কত তারিখের কোন পত্রিকায় প্রকাশ, কোথায় প্রকাশিত হয়েছে, এই বিষয়গুলো উল্লেখ করতে হয়, বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের রেফারেন্স এটা। আচ্ছা 4 নম্বরে কি বললাম আমরা? 4 নম্বরে হচ্ছে আমাদের কি মূল বক্তব্য। কথাটা কি বুঝতে পারছেন? এই যে দেখছেন, এই যে বাড়ছে দ্রব্যের দাম, কমছে মানুষের দাম, এগুলো এগুলো পারবেন। এখানে আরেকটা কথা একটু খেয়াল করেন স্যার, মূল বক্তব্য কোনো পয়েন্ট আকারে দেওয়া যাবে না। পত্রিকার জন্য যেটা হবে সেটা হচ্ছে পয়েন্ট আকারে কোনো বক্তব্য হবে না, নিজস্ব মতামত দেওয়া যাবে না। নিজস্ব মতামত মানে বুঝছেন? আচ্ছা এইটা যদি হইতো তাহলে এমন নাও হইতো, বুঝতে পারছেন? শান্ত যদি খেলতো তাহলে বাংলাদেশ এই করতো, শান্ত যদি না খেলতো বাংলাদেশ দিয়ে এই করতো, বিপিএল অত তারিখে শুরু হলে এই হইতো, মানে নিজের কথাটা। আরেকটা বিষয় হচ্ছে কি গোপন সূত্রে সংবাদপ্রাপ্ত, এই যে গোপন সূত্রে সংবাদপ্রাপ্ত আছে দেখবেন বাটপাড়ি এগুলোর মধ্যে আছে, এই সমস্ত ফাইজলামি করা যাবে না, সংবাদপ্রাপ্ত। ওকে কথাটা কি বুঝতে পারছেন? আমার কথাটা বুঝতে পারছেন? হেডলাইন বড় আকারে দিবেন, অবশ্যই হেডলাইন তো বড় আকারে দিবেন। বস্তুনিষ্ঠ আলোচনা হইতে হবে, যেহেতু আমরা কোনো সাংবাদিক না আমাদের দরকারই নেই বস্তুনিষ্ঠ আলোচনা, মানে সত্য কথা লিখেন, মিথ্যা কথা লিখেন না। এখানে এই যে এখানে একটা বিষয় আছে একটু খেয়াল করেন স্যার, এই যে সূচনা অংশের মধ্যে দেখেন স্যার, এই যে কই জানি কই জানি কই জানি এই দেখেন স্যার সূচনা অংশের মধ্যে কি কি থাকে? স্টাফ কোয়ার্টার, সরি স্টাফ রিপোর্টার, নিজস্ব প্রতিবেদক। আর এই যে এগুলো আছে না রয়টার্স, আল জাজিরা ইত্যাদি, এগুলো হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে। এটা মানেটা কি একটু বুঝালেন? ধরেন পঞ্চগড়ে কোনো একটা দুর্ঘটনা ঘটছে, পঞ্চগড়ে, তো এখানে আপনি লিখতেছেন নিজস্ব সংবাদদাতা, মানে কি যে আপনার পত্রিকার সাংবাদিক ওই জেলায় আছে, ওইখান থেকে আপনি এটা কালেক্ট করছেন। বাংলাদেশের সব জেলায় সব পত্রিকার সাংবাদিক থাকে। ঢাকায় কোনো একটা দুর্ঘটনা ঘটছে, আপনার পত্রিকার সাংবাদিক মারফত এটা জানতে পারছেন, এই জন্য ওইখানে দেখেন আমরা বলতেছি স্টাফ রিপোর্টার বা নিজস্ব সংবাদদাতা। এখন ধরেন ব্রাজিলে কোনো একটা দুর্ঘটনা ঘটছে, ব্রাজিলে আপনি তো জানেন না, ব্রাজিলে তো আপনার সাংবাদিক নাই,
কি আপনি জানছেন কিসের মাধ্যমে? ধরেন সিএনএন এর মাধ্যমে, রয়টার্সের মাধ্যমে, আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে জানছেন, তখন আপনাকে আন্তর্জাতিক মিডিয়ার নামটা বলতে হবে। আমার কথাটা কি বুঝতে পারছেন? দেশীয় কোনো বিষয় যদি হয় সেই ক্ষেত্রে আমরা স্টাফ রিপোর্টার বা নিজস্ব সংবাদদাতা এই বিষয়গুলো হচ্ছে আমরা লিখব। কিন্তু আন্তর্জাতিক কোনো বিষয় যদি হয় তখন সেখানে আমরা কি লিখব? যে কি আল জাজিরা, বিবিসি, রয়টার্স, সিএনএন, মানে আন্তর্জাতিক মিডিয়ার নামটা আমাদের লিখতে হবে। বুঝতে পারছেন কথাটা? এই এবার দেখেন প্রাতিষ্ঠানিক প্রতিবেদন একটা উদাহরণ দেখেন, আমার পরীক্ষার জন্য এই দুইটা আসবে, এইটা অথবা এইটা। প্রাতিষ্ঠানিক প্রতিবেদন দেখেন, এইটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। স্যার দেখেন ফার্স্টে কি আছে দেখেন, তারিখ। ফার্স্টে আমার তারিখ, তারিখের পর দেখেন একটা আবেদন, দেখেন আবেদন আছে না? এরপর হচ্ছে এই যে আবেদন, সূত্র, এই যে আদেশ নম্বর বা সূত্র, আদেশ নম্বর বা আমরা বলতে পারি হচ্ছে সূত্র। আচ্ছা, এরপর হচ্ছে আমার শিরোনাম, মূল বক্তব্য, শিরোনাম, মূল বক্তব্য, শেষ। আবার বলতেছি দেখেন, প্রথমে কি আছে? তারিখ লিখবো আমরা, তারপর এই যে আবেদন, এই যে আবেদন করতেছি আমরা অমুকের কাছে, সূত্র, শিরোনাম, মূল বক্তব্য, এই যে এখানে সুন্দরভাবে আমরা দিয়ে দিচ্ছি, বুঝছেন? এই যে আবেদন, শিরোনাম, মানে তারিখ, আবেদন, শিরোনাম, মূল বক্তব্য, তারপর কি ডকুমেন্টস। এখানে মূল বক্তব্যগুলো হচ্ছে আমরা কি করব, পয়েন্ট আকারে দিতে পারবো আমরা, প্রয়োজন অনুসারে আমরা খাম দিতে পারবো, কোনো সমস্যা নেই। প্রয়োজন অনুসারে আমরা খামও দিতে পারবো। এই দেখেন স্যার, এই যে আবেদন করলাম আমরা ফার্স্টে, আবেদন করার পরে এই দেখেন স্যার শিরোনাম, দেখছেন? এই যে শিরোনাম পাইছেন। এরপর দেখেন স্যার মূল বক্তব্যগুলো 1 2 3 4 5 6 7 8 গোড়ার ডিম ইত্যাদি। এরপর দেখেন প্রতিবেদকের নাম, দেখছেন? এই যে নাম ঠিকানা, প্রতিবেদকের নাম ঠিকানা বা আমরা বলতে পারি হচ্ছে রেফারেন্স উল্লেখ করলাম, শেষ। এখানে দেখেন একটা কথা বলতেছি আমরা স্যার, এই দেখেন কলেজ ব্যতীত যদি অন্য কোনো প্রতিষ্ঠানের জন্য আপনাকে লিখতে হয়, কলেজ ব্যতীত অন্য কোনো প্রতিষ্ঠানে যদি লিখতে হয় তাহলে খাম আঁকতে হবে। বুঝতে পারছেন? কলেজেরটাই কেন না, ধরেন আপনি আপনার কলেজ নিয়ে একটা রিপোর্ট লেখা পরে অধ্যক্ষের কাছে জমা দিচ্ছেন, এইটা কি আপনার কি করতে হবে, কি বলে এটাকে পোস্ট অফিসে পাঠাইতে হবে? বলেন, আপনি দোতলায় উঠলে অধ্যক্ষরে পান, তাহলে কি পোস্ট অফিসে পাঠাইতে হবে? দরকার নেই তো। কিন্তু ধরেন আপনি কোনো মন্ত্রণালয়ে পাঠাচ্ছেন, সচিবালয়ে পাঠাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে খাম আঁকতে হবে। কথাটা বুঝতে পারছেন? এই দেখেন, হ্যাঁ, এই অনেকগুলো সাজেশন দিলাম, এই যে এইগুলো সাজেশন কমন পড়বে না, এই যে সাজেশন কমন পড়িবে না, পারবেন পড়তে এগুলা? দেখছেন এই যে পত্রিকার জন্য, দেখছেন শিরোনাম, মূল বক্তব্য শুরু হয়ে গেছে। শিরোনাম রঙিন কালার দিয়ে না, রঙিন কালার দিয়েই দিতে হবে এমন না, দিলে সমস্যা নেই। রঙিন কালার দিতেই হবে এমন না, দিলে সমস্যা নেই। এগুলা হলো কি বলা যায়, জাস্ট আলোচনা। এই দেখেন ভয়াবহ যানজটে থমকে যাচ্ছে জীবন, স্পেশালি হচ্ছে যারা ইয়াতে আছে, কি বলে এটাকে, ঢাকায় থাকেন, তারা ভালো বুঝেন। এই যে একদম সুন্দর লিখছে যে স্যার সংবাদপত্র প্রকাশের জন্য না, শুরুতে দিলে আর শেষে বক্স দিতে হবে না স্যার, শুরুতে দিলে আর শেষে বক্স দিতে হবে না, ডাক টিকিট টাইপের প্রেরক প্রাপক দিয়ে স্যার, প্রেরক প্রাপক দিয়ে। অভিজ্ঞতা বর্ণনা স্যার এটা পরীক্ষায় নাই, অভিজ্ঞতা বর্ণনা, তারপরেও দেখেন জাস্ট কিচ্ছু না, শিরোনাম দিয়ে কি করবেন, শিরোনাম বর্ণনা। অভিজ্ঞতা বর্ণনার ক্ষেত্রে কি করবেন, শিরোনাম আর হচ্ছে বর্ণনা, শেষ, আর কিছুই না। এই দেখেন এই যে শিরোনাম দিয়ে বর্ণনা করে দিচ্ছে, শেষ, ইত্যাদি। এগুলা এগুলা কিচ্ছু না স্যার। আবেদনপত্র লিখতে গেলে ছোটবেলায় মনে আছে দাদিরে নানিরে যে কত বেলা মারছেন? হ্যাঁ, আমি যেভাবে দিচ্ছি ওইভাবে লিখলেই হবে, কোনো সমস্যা নেই। আমি যেভাবে দিচ্ছি ওইভাবে লিখলে হবে। ছোটবেলা দাদিরে নানিরে মারছিলেন না কতবার? হুম, এই টাইপের দেখেন স্যার আবেদন। এই দেখেন স্যার তারিখ দিয়ে একবারে কি চিঠির মতো না, ছোটবেলা লিখছিলেন না অনেক রকম এরকম, দেখেন এই যে বরাবর মাননীয় প্রধান শিক্ষক আইডিয়াল, এটা হচ্ছে চাকরির আবেদন স্যার, এটা হচ্ছে চাকরির আবেদন। চাকরির আবেদন খেলার সময় কিন্তু সিভি লিখতে হয়, সিভি হুবহু এটা ফরম্যাট করবেন। চাকরির আবেদন যেটা না, এটা হুবহু এটা ফরম্যাট, মানে এই ফরম্যাটটা অ্যাপ্লাই করবেন। আবেদন দেখেন প্রথমেই অংশ আবেদন, আচ্ছা আবেদন পর দেখেন এই যে সিভি লেখা শুরু হইলো আমাদের, সিভি, দেখছেন, গোড়ার ডিম ইত্যাদি।
অভিজ্ঞতার দিনলিপি আলাদা স্যার, অভিজ্ঞতার দিনলিপি আলাদা, ধরতে গেলে প্রায় একই রকমই অনেকটা। বুঝছেন, এটা হচ্ছে চাকরির সিভি। এই যে কি করবেন আমরা স্যার, তারিখ, আবেদন, তারপর কি করব আমরা, এই যে আমি লিখে দিচ্ছি এখানে, তারিখ ফার্স্টে, তারপর হচ্ছে আবেদন, আবেদন, এরপর হচ্ছে সিভি, এরপর হচ্ছে ডকুমেন্টস, শেষ। এরকম যদি চাকরির আবেদন চায়, স্যার কোনটা কোন পেজ থেকে শুরু করবে এটা বলেই তো দিছি, যে শুধুমাত্র আবেদনপত্রটা বলছি আমরা বাম দিক থেকে শুরু করতে, এছাড়া কোনোটা কোনো পেজ থেকে হবে যে এমন কিছু না। পারবেন এরকম লিখতে? এখানে কিন্তু কোনো বক্স হবে না। এই যে আপনারা অনেকে ডাক টিকিট চাইছিলেন না, এই দেখেন ডাক টিকিট পাইছেন, একটু আগে ডাক টিকিট চাইছিলেন না, এই যে ডাক টিকিট। আচ্ছা এরপর দেখেন এই যে জরিমানা মওকুফের আবেদন, এসএসসির মধ্যে ছিল না এগুলো, এসএসসিতে পড়ছিলেন না, এই জিনিসগুলাই তো। এইটা আমি এক পৃষ্ঠা লিখলেও সমস্যা নেই, এটা আমি এক পৃষ্ঠা লিখলেও সমস্যা নেই, বুঝছেন, গোড়ার ডিম ইত্যাদি। ইমেল কিচ্ছু না স্যার, ফরম্যাট দিবেন। ইমেলের ক্ষেত্রে হচ্ছে আমাদের জাস্ট ফরম্যাট ঠিক থাকবে, ফরম্যাট, আর কিচ্ছু না, ফরম্যাট ঠিক থাকলেই হবে। স্যার কিভাবে ফরম্যাটটা একটু ভালো করে বুঝারেন স্যার, এই জিনিসটা একটু দেখেন, আপনি দেখেন এই এক পেজ, এটা কিন্তু এক পৃষ্ঠায় লিখবো আমরা, আমার স্লাইডের মধ্যে হচ্ছে 2 পৃষ্ঠা হয়ে গেছে, কিন্তু এখানে আমরা এক পৃষ্ঠাতেই শেষ করবো ইমেল। কথাটা কি বুঝতে পারছেন? এই দেখেন স্যার, এই যে অংশটা আছে না, এইটা 100%, এই যে এগুলা সব ইংরেজিতে হবে, ইংরেজিতে হবে। আপনারা প্রয়োজনে ইয়া দেখতে পারেন, কি বলে এটাকে, একটা মেইল পাঠাইতে যান, একটা মেইল পাঠাইতে গেলে দেখবেন এগুলো মাস্ট, এগুলো। এখন সিসি বিসিসি এটা অফিসিয়াল ডকুমেন্টের ক্ষেত্রে, সিসি বিসিসি অফিসিয়াল না। বিষয়টা হচ্ছে এরকম যে আপনি ধরেন কাউকে একটা মেইল পাঠাচ্ছেন, ঠিক আছে, এখন আপনি চাচ্ছেন যে আপনার বস বিষয়টা জানুক, এই জন্য তাকে ওই সময় সিসি বা বিসিতে রাখে যে আপনাকে ইনফর্ম করে এটা পাঠাচ্ছি। আমাদের যেমন গ্রুপ চ্যাট আছে না, গ্রুপ চ্যাটের মধ্যে দেখেন আমি পাঠাইতেছি একজনকে, কিন্তু দেখবেন গ্রুপ চ্যাটে থাকে আমাদের অনেকেই থাকে, তারা দেখে, এরকম হচ্ছে সিসি বিসিসি। তো যদি একজনকে কোনো কিছু পাঠান তাহলে টুতে লিখবেন সব কিছু, সিসি বিসিতে কিছুই দিয়েন না। আর একই মেল যদি অনেককে পাঠাইতে হয়, ঠিক আছে, তখন টুর মধ্যে অনেকগুলো দিতে পারেন বা সিসি বিসির মধ্যে দিতে পারেন, ওটা আমার দরকার নেই, আমার এটা একজনের কাছেই আসবে, আমার এটা একজনের কাছেই আসবে, এটা নিয়ে কোনো ইয়া নেই। পারবেন পারবেন। আর এই জিনিসগুলো দেখেন স্যার, স্ক্যান কপি, সফট কপি, দেখছেন স্ক্যান কপি, সফট কপি, এগুলো বক্স করে দিতে হবে স্যার, বক্স করে দিয়েন, এগুলা বক্স করে দিয়েন, বক্স করলে ভালো, বক্স, কারণ এটা ফরম্যাট, এটা কি লেখার ফরম্যাট না, লেখার ফরম্যাট অনুসারে আমরা দিব। সিসি বিসিসি খালি রেখেন বাবা, সিসি বিসিসি কোনো ঝামেলা করার দরকার নেই সিসি বিসিসি নিয়ে। এই দেখেন একজনের কাছে একটা চিঠির মতো পাঠাইছি, সিসি বিসিসি দরকার নেই আমার, আমি দিছি, সিসি বিসিসি কোথায় ব্যবহার হয় পরে পড়ে নিয়েন এটা। এই যে সিসি অংশে এমন কাউকে যুক্ত করা হয় যার কাছে আপনি রিপ্লাই কোনো আশা করেন না, ধরুন অনেক সময় আছে না, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড আছেন, শুধু আমি মেসেজ দিতে পারবো, আপনি কোনো রিপ্লাই দিতে পারবেন না, এই টাইপের। খুদে বার্তা এটা আমাদের লাগবে না, মেসেজ, খুদে বার্তা মানে হচ্ছে মেসেজ, এটা আমার লাগবে না, না আসার সম্ভাবনাই বেশি। তবু আমি দেখাই দিচ্ছি স্যার, এই যে একটা মেসেজ লিখছেন, জাস্ট এইভাবে 10-এ 10, জাস্ট 10-এ 10 এইভাবে যদি দেন, খুদে বার্তা, একটা টেক্সট, সেন্ডার, রিসিভার, শেষ। এই যে একটা টেক্সট, শেষ, আর কিছু না, খুদে বার্তা। এটা আমার পরীক্ষায় আসবে না, পরীক্ষায় না আসার সম্ভাবনা বেশি। ইমেল লেখার ক্ষেত্রে খাতায় মার্জিন না টানাটাই ভালো, যেহেতু এটা একটা ফরম্যাট, বক্সের একটা ফরম্যাট, ঠিক আছে, টানলেও সমস্যা নেই, তবে চেষ্টা করে না টানতে স্যার। এই ক্ষেত্রে স্ক্যান কপিগুলো লিখতে হবে স্যার, দেখেন এগুলো সফট কপি না, এগুলো সফট কপি না, আপনি তো ইমেল, এটা সফট কপি না, এটা তো হার্ড কপি না, তো এই জন্য স্ক্যান কপি দিবেন না। শেষ শেষ শেষ, মোটামুটি। ছোট গল্প বাদ দিবই না, ছোট গল্প SMS আসলে দিয়েন না, আসলে দিয়েন না স্যার। ওই যে মনে আছে ছোটবেলায় যে আমরা পড়ছিলাম ইঁদুরের বৈঠক, তারপর ধরেন ওই যে ভাল্লুকের গল্প, সততার পুরস্কার, রাখালের গল্প, মনে আছে এরকম।
স্যার আবেদনপত্র 1 পৃষ্ঠার মধ্যে বক্সটা হবে, আবেদনপত্র যাকে লিখবেন ওই অনুসারে হবে, অধ্যক্ষ হবে না প্রধান শিক্ষক হবে এটা পরে, এগুলো নিয়ে চিন্তার কিছু না, লেখাই দিবে আপনাকে কার বরাবর লিখতে। সংলাপ পারবেন? সংলাপ ডায়লগ পড়ছেন ইংরেজিতে, ডায়লগ, ডায়লগ পড়ছেন না? হ্যাঁ, ডায়লগের মধ্যে জাস্ট একটা জিনিস মনে রাখবেন স্যার, এই জিনিসটা এরকম যে সংলাপের মধ্যে একটা শিরোনাম দিতে হবে শুরুতে। কি দিতে হবে? একটা শিরোনাম, মানে আপনারা কোন অংশ নিয়ে আলোচনা করতেছেন, আপনারা কি নিয়ে আলোচনা করতেছেন সেটা আগে দিতে হবে, শিরোনামটা দিতে হবে। কাল্পনিক বক্তার নাম, এগুলো সংলাপ হবে সাবলীল ভাষা, কঠিন কোনো ভাষা ব্যবহার করবেন না, কঠিন কোনো ভাষা ব্যবহার করবেন না, আমাদের দরকারও নেই, আমরা এত বড় সাহিত্যিক হয়ে জানি যে আমরা কঠিন কঠিন ভাষা ব্যবহার করব, এমনটা আমরা হবেও না, ঠিক আছে? দেখেন, সংলাপ হয় সাধারণ শব্দ দিয়া, সংলাপ হয় একেবারে সাধারণ শব্দ দিয়া, ঠিক আছে? সংলাপে একটা একটা প্রাসঙ্গিক মিল থাকে, একটা একটা প্রাসঙ্গিক মিল থাকে। ধরেন আপনি সালাম টালাম দিয়ে সংলাপ শুরু করছেন, কি ব্যাপার রহিম, তোমার কিছু চিন্তিত লাগতেছে কি, কলেজের কি পরীক্ষা শুরু হয়েছে নাকি? আরে না, কলেজের পরীক্ষা এই অমুক দিন। তো ঠিক আছে, তাহলে তোমার প্রস্তুতি কেমন? আমি বাংলা লেখাপড়া পারি না, ম্যাথ ভালো পারি, ফিজিক্স ভালো পারি, ইংরেজি মাথায় ঢুকে না। এই টাইপের একটা প্রসঙ্গ দিয়ে শুরু করা। হুট করে দেখে এই তোর না পরীক্ষা, তুই কই গেছ, এভাবে না। সাধারণত সংলাপের মধ্যে তুই তুকারি শব্দগুলা ব্যবহার করে না সাধারণত, ঠিক আছে? তবে বইয়ের মধ্যে দেওয়া আছে, সেটা আলাদা কথা। সাধারণত করে না, মানে একটা সৌজন্যতার একটা বিষয় আছে না। আচ্ছা, সংলাপ শেষ হয় কিভাবে বলেন তো? একটা ইতিবাচক মনোভাব দিয়ে একটা শেষ হয়, সংলাপ শেষ হয় একটা ইতিবাচক মনোভাব দিয়ে। কতটুকু আমরা লিখবো স্যার? দেখেন, 2 থেকে 2.5 পৃষ্ঠা, 2 থেকে 2.5 পৃষ্ঠা পারবেন এগুলা লিখতে? একেবারে সহজ। এই দেখেন স্যার, এই যে সম্প্রতি পড়া একটা বই নিয়ে 2 জনের সংলাপ, দেখছেন? এই যে 2 জন নাম দিয়া গোড়ার ডিম। এটা কি আমার মুখস্থ করবেন নাকি বাবারা? এটা কি মুখস্থ করবেন? মানে 2 জন মিলে একটা কিছু নিয়ে লিখতেছেন, ধরেন সংলাপ দিলাম বাংলাদেশের খেলার পারফরমেন্স দিয়া, এটা কি মুখস্থ করতে হবে? আমার তো মনে হয় করবেন। গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, অনেকে মুখস্থ করে। পরীক্ষায় পাশ ফেল নিয়ে একটা সংলাপ রচনা করে, দেখছেন? এ হুদেই পাও। তারপর দেখেন, এই যে বৃক্ষরোপণের উপযোগিতা নিয়ে আলোচনা করো, বৃক্ষরোপণ করলে কি লাভ, কি দরকার বৃক্ষরোপণে, এইভাবে। এই ক্লাস প্রায় শেষের দিকে, শেষ, ক্লাসই শেষ। ভাই রিটেন পার্ট পুরোটাই বানায় লেখার, রিটেন পার্ট মুখস্থ কিছু না, শুধুমাত্র কোন সিস্টেমে লিখতে হবে ওইটাই হচ্ছে আমরা দেখাচ্ছি, কোন সিস্টেমে লিখতে হবে সেটাই হচ্ছে আমরা দেখাচ্ছি, এখানে মুখস্থ করার কিছু না। কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, শেষিং, শেষ, আপনাদেরকে আর কষ্ট দিব না, শেষ। হাইরে কিছু পোলা পায় না আছে, কি যে লেখাপড়া, লেখাপড়া করার দরকারটা কি? মানে এরা ফেসবুকে নিজেদেরকে কন্ট্রোল রাখতে পারে না, একে লেখাপড়া করার দরকারটা কি? এরা এরাই পরবর্তী বলবে শিক্ষা ব্যবস্থা খারাপ। আরে শিক্ষা ব্যবস্থা পরের কথা স্যার, ডায়লগ কি শিরোনাম? ডায়লগে একটা শিরোনাম, মানে কি বিষয় আপনারা লিখবেন এইটাই, কি বিষয় লিখবেন এটাই হচ্ছে আমাদের শিরোনাম স্যার, আর কিছুই না। হ্যাঁ স্যার, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ছোট করে তো ক্লাস, কারণ এখানে তো আর আমি লেখা বুঝাবো না, কোনো মোটিভেশন নেই স্যার, ভালো থাকবেন। আর কোনো কোশ্চেন আছে কারো? স্যার টাইম ম্যানেজমেন্ট নিয়ে এটা তো আর বলা যায় না, এখন একজনের লেখা স্লো, একজনের লেখা ফাস্ট, 2 জনেরটা কি মিলবে? আমি এই ক্লাসে এটাও দেখাই দিছি যে আপনার কোনটা কতটুকু লিখতে হবে, কোনটা কতটুকু লিখতে হবে সেটাও কিন্তু তুলে ধরছি আমরা, ঠিক না? বা পারিভাষিক বোর্ড কি কি পড়তে হবে না পড়তে হবে একটু আগে বললাম তো। ঠিক আছে স্যার, কালকে থাকেন স্যার। আজকে প্রশ্ন না, আজকে রিটেন পার্ট, কি প্রশ্ন করবো আজকে আর? আজকে তো রিটেন পার্ট, কি আর প্রশ্ন করবো আজকে? স্যার কালকের ক্লাসে থাকেন, কালকে দেখাবো যে পরীক্ষার হলে খাতায় লেখার সিস্টেমটা কি থাকে। হ্যাঁ, খাতায় লেখার সিস্টেম দেখে, আর এমসিকিউ গুলো কি কি পার্টে থাকে সেই বিষয়গুলো হচ্ছে কালকে তুলে ধরবো ইনশাল্লাহ। হ্যাঁ, থাকেন, আশা করি কাজে লাগবে।
আল্লাহ হাফেজ।